বেসিক্যালি প্র্যাকটিস শিট থেকে। সো এই এক্সাম্পলটা প্রিটি সিম্পল, বাট হচ্ছে ইট বেসিক্যালি কাভার্স অল দি কেসেস যেগুলো হচ্ছে আপনার একটা ইয়ার থেকে স্কেমার ম্যাপিং এর সময় যেই রুলগুলো আমরা যে 7টা রুল পড়ে আসছিলাম ইয়ার থেকে স্কেমা ম্যাপিং এর, অ্যাডিশনালি হচ্ছে আমাদের যে এই যে এম এস টু এন এর জন্য নতুন টেবিল বানাতে হয়, দেন মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য নতুন টেবিল বানাতে হয়, ওই সবগুলো কেসই আসলে এই এক্সাম্পলটাতে কাভার্ড। সো আমি আপনাদেরকে দেখাই এটা। সো এই এক্সাম্পলটা অলরেডি করে দেওয়া আছে, বাট লেটস ট্রাই টু ম্যাপ অ্যান্ড সলভ। যদি এই এক্সাম্পলটা আপনারা বুঝেন তাহলে মোটামুটি আই এম অ্যাজিউমিং যে আপনাদের এক্সামে হচ্ছে ইয়ার থেকে স্কেমা ম্যাপিং এ খুব একটা প্রবলেম হবে না। অ্যান্ড আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা যে আজকে নর্মালাইজেশনটা দেখব, আপাতত উই নো দ্যাট দ্যাটস নট ইনক্লুডেড ইন আওয়ার ফাইনাল সিলেবাস। আমাদের ফাইনাল সিলেবাসটা হচ্ছে বেসিক্যালি আপনাদের এই যে ইয়ার থেকে স্কেমা ম্যাপিং পর্যন্তই। অ্যান্ড আপনাদের ঈদের ছুটির পরে একদম ফার্স্ট ক্লাসেই হচ্ছে আমি কুইজ যেটা নিব, কুইজটা হচ্ছে ডেটাবেস কনস্ট্রেন্টস এর উপর আর হচ্ছে ডাবল ইয়ার ডায়াগ্রাম বেসিক্যালি ম্যাপিং এর উপর। সো সিলেবাসটা আমি কমই রাখতেছি, যেহেতু আজকে আসলে বেসিক্যালি অফলাইন ক্লাস হলে কুইজটা হওয়ার কথা ছিল, বাট ওইটাতে আমাদের খুব একটা ইস্যু হবে না, যেহেতু আমাদের এই কোর্সে একটু কুইজের নাম্বারটা কম, জাস্ট 4 কুইজেস। সো আই থিংক উই উইল বি এবল টু ইজিলি ম্যানেজ দ্য টাইম টু টেক অল অফ দি কুইজেস। আচ্ছা, তো আমরা ডিলে না করে এক্সাম্পলটাতে চলে যাই। সো এই এক্সাম্পলটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস শিটের 3 নাম্বার এক্সাম্পলটা আর কি। আপনারা প্র্যাকটিস শিটে গেলে এই এক্সাম্পলটা দেখতে পারবেন, ওখান থেকে স্নিপেটটা নেওয়া। অ্যান্ড এই জায়গাটায় এটা অ্যাকচুয়ালি অনেক ম্যাপিং করা, সো দাগাদাগি দেখে আমি আবার এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, সো আমাদের এই জায়গায় বেসিক্যালি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্ট্রং এন্টিটি গুলোকে ম্যাপ করে ফেলা। সো এই জায়গাটায় আমরা দেখি যে কয়টা স্ট্রং এন্টিটি আছে, পেট আছে, সাপ্লায়ার আছে, দেন হচ্ছে আপনার ভেট আছে, কাস্টমার আছে। তার মানে আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে এই সাপ্লায়ার, পেট, ভেট আর কাস্টমারের জন্য হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল টেবিল ক্রিয়েট করে ফেলা। সো আমি যদি একদম ফার্স্ট সাপ্লায়ার টেবিলটা দেখি, সো সাপ্লায়ার টেবিলের মধ্যে এরপর যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি কয়টা হচ্ছে এখানে আমাদের সিম্পল অ্যাট্রিবিউট আছে, কয়টা আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট আছে, এন্ড কোনো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট আছে নাকি। সো সিম্পল এন্ড হচ্ছে আমাদের যে কম্পোজিট অ্যাট্রিবিউট গুলো, সেগুলোকে আমরা শুরুতেই ম্যাপিং করে ফেলবো। সো এই এক্সাম্পলটাতে যদি দেখেন, এই সাপ্লায়ার এক্সাম্পলটাতে, যে সাপ্লায়ার এক্সাম্পলে হচ্ছে আমাদের, আচ্ছা কি হলো, ওকে, আচ্ছা। সো যেটা বলতেছিলাম যে সাপ্লায়ার যেই টেবিলটা আছে, সেই সাপ্লায়ার টেবিলটাতে হচ্ছে আপনার বেসিক্যালি নেম হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট, দেন আপনার লোকেশন হচ্ছে বেসিক্যালি কম্পোজিট অ্যাট্রিবিউট, অ্যান্ড আপনার ফোন হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট। সো আমি এই জায়গাটা থেকে যদি এখন ম্যাপিং করি, ম্যাপিং করার সময় আমার সাপ্লায়ার নামক একটা টেবিল থাকবে। আচ্ছা, আই থিঙ্ক পিপল আর ট্রাইং টু জয়েন, আমি এটা একটু করে আসি। এই এক্সাম্পল গুলো একটু ভালো মতো নোটিস করেন, কারণ হচ্ছে আপনাদের তো অ্যাকচুয়ালি স্কেমা ম্যাপিং এর রুল মুখস্থ করে লাভ নাই। আপনাদের বেসিক্যালি আপনারা যদি সিনারিও থেকে না বুঝেন তাহলে কিন্তু আর স্কেমা ম্যাপিং পারবেন না, কারণ ইয়ার বা ডাবল ইয়ার ডায়াগ্রামটা দেওয়াই থাকে, আপনাদের কাজ হচ্ছে জাস্ট ম্যাপিং করা। সো এই সাপ্লায়ার টেবিলে আমি নেম অ্যান্ড দেন লোকেশন অ্যান্ড দেন ফোন হচ্ছে আমি লিখবো, বাট আমি নেম আর লোকেশন হচ্ছে অ্যাজ ইট ইজ লিখবো। অ্যান্ড আমার এখানে যেহেতু একটাই কি অ্যাট্রিবিউট আছে, সো ফোনটাকে লিখে ফোনটাকে আন্ডারলাইন করে ফেলবো, বাট লোকেশনটাকে আমি লোকেশন হিসাবে ম্যাপ করবো না, বিকজ ইটস আ কম্পোজিট অ্যাট্রিবিউট। সো কম্পোজিট অ্যাট্রিবিউট ম্যাপিং করার সময় হোয়াট উই ডু ইজ আমরা সাব ডিভিশন গুলোকে নিই, বা ট্রির এক্সাম্পলে যদি যাই, রুটটাকে রাখি না, লিফের ভ্যালুস গুলা রাখি। সো এইখানে যদি আমি ওই হিসাবে যাই, তাহলে লোকেশন হচ্ছে রুট, আর জিপ, সিটি, স্ট্রিট, কান্ট্রি হচ্ছে লিভস। সো আমার বেসিক্যালি সাপ্লায়ার টেবিলে যাবে হচ্ছে জিপ, সিটি, স্ট্রিট আর কান্ট্রি। সো এই ম্যাপিংটা একটু দেখে আসি, এন্ড সিন্স দেয়ার ইজ নো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, সো আমার ওইটা নিয়ে আপাতত কোনো হেডেক নাই। সো সাপ্লায়ার টেবিলটা যদি আমরা একটু দেখি এই জায়গাটায়, সো দেখেন ফোন, নেম, জিপ, সিটি, স্ট্রিট, কান্ট্রি, এই জিপ, সিটি, স্ট্রিট, কান্ট্রি হচ্ছে বেসিক্যালি লোকেশনের সাব ডিভিশন গুলো ছিল। অ্যান্ড আমার এখানে যেহেতু একটাই কি অ্যাট্রিবিউট ছিল,
সো সেই কি অ্যাট্রিবিউটটাকে আমি আন্ডারলাইন করছি। এখানে যেমন ফোনই কি অ্যাট্রিবিউট ছিল, সো ফোনকে আন্ডারলাইন করছি। এখানে যদি মাল্টিপল কি অ্যাট্রিবিউটস থাকতো, যেমন ফোন অ্যান্ড নেম দুইটাই আমার আন্ডারলাইন করা, তাহলে হচ্ছে আমরা জানি স্কেমা ম্যাপিং এর রুলে আমরা হচ্ছে যে কোনো একটাকে হচ্ছে প্রাইমারি কি ধরি। আমার কাছে যদি মাল্টিপল ক্যান্ডিডেট কিস থাকে, তখন ওখান থেকে আমি হচ্ছে একটা জাস্ট হচ্ছে আমাদের প্রাইমারি কি ধরবো। সো এখানে ওই কনফিউশনটা আমাদের নাই, কারণ যেহেতু এখানে জাস্ট ফোনই হচ্ছে কি অ্যাট্রিবিউট। এরপর আমি আসি হচ্ছে আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি আগে হচ্ছে প্রত্যেকটাকে ম্যাপ করব, তারপর হচ্ছে আমি রিলেশনশিপ গুলো দেখবো, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট গুলো দেখবো, রিকার্সিভ রিলেশন দেখবো, বা যদি কোনো উইক এন্টিটি থাকে ওই জিনিসগুলোকে দেখবো। বাট এখানে আমি শুরুতেই দেখে বুঝতে পারতেছি যে উইক এন্টিটি আমার কিন্তু হচ্ছে নাই এই জায়গায়। সো আমার এইটাও নিয়েও বদার করা লাগতেছে না আপাতত। আচ্ছা, এরপর আসি পেট টেবিলে। সো পেট টেবিলটা যদি খেয়াল করি, পেট টেবিলের মধ্যে আছে প্রাইস, ডেসক্রিপশন, ট্যাগ নাম্বার, নেম, টাইপ আর হচ্ছে কস্ট। এন্ড এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে প্রফিট, যেটা হচ্ছে আপনার ড্যাশড ওভাল। সো আমরা জানি এরকম ড্যাশড ওভাল দিয়ে হচ্ছে আমরা বেসিকলি আমাদের ডিরাইভড অ্যাট্রিবিউটটাকে লিখি। আর আরেকটা জিনিসও আমরা জানি যে ডিরাইভড অ্যাট্রিবিউট যেহেতু ডেটাবেজে স্টোর করা লাগে না, সো ডিরাইভড অ্যাট্রিবিউটকে কিন্তু আমরা হচ্ছে স্কেমার টেবিলে রাখবো না। তার মানে পেট টেবিলে বাকি সবগুলো নর্মাল বা সিম্পল অ্যাট্রিবিউট গুলো আসবে, কিন্তু প্রফিটটা আসবে না, কারণ প্রফিট ইজ আ ডিরাইভড অ্যাট্রিবিউট। আর এখানেও যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে আপনার বেসিকলি এই জায়গায় আমার যে ট্যাগ নাম্বারটা আছে, এই ট্যাগ নাম্বারটা হচ্ছে আমার একটাই কি অ্যাট্রিবিউট আছে, সো তাকেই আমি কি হচ্ছে প্রাইমারি কি হিসাবে সেট করব আমার স্কিমা ম্যাপিং এর সময়। সো আমি যদি এখন পেট টেবিলটাতে চলে যাই, সো পেট টেবিলে দেখেন এই জায়গাটাতে হচ্ছে আরো অনেক অ্যাট্রিবিউটস এখানে আছে অ্যাডিশনালি, বাট এটা আপনারা বুঝতে পারতেছেন যে কিছু জিনিস হচ্ছে আমার রিলেশনশিপের কারণে আসছে, বা কিছু জিনিস হচ্ছে আমার কার্ডিনালিটি মানে রেশিওর জন্য আসছে। সো ওগুলো বাদে আমরা যদি জাস্ট নর্মালি দেখি, তাহলে আমার থাকা উচিত ডেসক্রিপশন, প্রাইস, ট্যাগ নাম্বার, নেম, টাইপ, কস্ট। সো সেগুলো আছে নাকি জাস্ট চেক করি। সো ট্যাগ নাম্বার, নেম, টাইপ, কস্ট, প্রাইস, ডেসক্রিপশন। এন্ড এখানে ট্যাগ নাম্বারটা হচ্ছে আমি আন্ডারলাইন করছি। এই সাপ্লায়ার ফোন, টাইম, ডেট এগুলো কোত্থেকে আসতেছে, এগুলো আমরা হচ্ছে রিলেশনশিপ ম্যাপিং এর সময় বুঝতে পারবো। আরেকটা জিনিস খেয়াল করেন, প্রফিট যেহেতু ডিরাইভড অ্যাট্রিবিউট ছিল, এই পুরো টেবিলে কিন্তু প্রফিট নামক কোনো অ্যাট্রিবিউট কিন্তু আমরা স্টোর করি নাই। সো ডেটাবেজে যেটা আমরা স্টোর করি না সেটা কিন্তু আমরা হচ্ছে স্কেমা ম্যাপিং এ লিখি না, বিকজ এটা দিন শেষে একটা স্ট্রাকচার। যে আপনি যে ডেটাবেসটা বানাবেন, ধরেন পিএইচপি মাই অ্যাডমিনে যে ডেটাবেসটা বানাবেন, টেবিলগুলো যে বানাবেন, সো ওই টেবিলগুলো বানাইলে এখন কলামগুলো কি কি রাখবেন, বা কলামের আন্ডারে কি কি ইনফরমেশন রাখবেন, বা কোনটা প্রাইমারি কি হবে, কোনো প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ থাকবে নাকি, এই জিনিসগুলোই তো আপনারা বেসিকলি স্কেমায় হচ্ছে ম্যাপ করতেছেন। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমার কাস্টমার যেই এন্টিটিটা আছে, সো স্ট্রং এন্টিটি যেটা, সো কাস্টমার এন্টিটির মধ্যে দেখেন অ্যাড্রেস, নেম, কন্ট্যাক্ট, ইমেল আর এনআইডি, এরা হচ্ছে আমার সিম্পল অ্যাট্রিবিউট গুলো। সো এখানে আমি এনআইডি, অ্যাড্রেস, নেম, কন্ট্যাক্ট, ইমেল আমি হচ্ছে বেসিক্যালি ম্যাপ করে ফেলবো। দেয়ার ইজ আ রিকার্সিভ রিলেশনশিপ অ্যাজ ওয়েল নেমড অ্যাজ রেফার্ড, বাট এই রিকার্সিভ রিলেশনশিপটা আমি আপাতত ম্যাপ করতেছি না, কারণ হচ্ছে যে আমরা রিলেশনশিপ বা কার্ডিনালিটি রেশিও থেকে যে জিনিসগুলো আসে এগুলো একটু পরে ম্যাপ করি, আফটার ম্যাপিং দ্য স্ট্রং এন্টিটিস। সো আপাতত আমি জাস্ট হচ্ছে কাস্টমার যেই এন্টিটিটা আছে, সেই কাস্টমার এন্টিটিকে আমি হচ্ছে ম্যাপিং করে ফেলি। সো আপাতত কাস্টমার এন্টিটিকে যদি আমি ম্যাপিং করি, তাহলে কাস্টমার টেবিলটাতে চলে যাই। সো দেখেন এনআইডি, অ্যাড্রেস, কন্ট্যাক্ট আর ইমেল, এগুলো হচ্ছে আমার বেসিকলি সিম্পল অ্যাট্রিবিউট গুলো ছিল। সো আমি ম্যাপ করলাম, এন্ড দেন হচ্ছে আমার এখানে যদি খেয়াল করি একটাই জাস্ট কি অ্যাট্রিবিউট ছিল, উইচ ইজ এনআইডি। সো সেই দিন শেষে আমার হচ্ছে প্রাইমারি কি হবে, সো এনআইডি এর আন্ডারে আন্ডারলাইন হবে। এন্ড রেফার্ড এনআইডি এন্ড পয়েন্টস কোত্থেকে আসতেছে সেটা আমরা আর একটু পরে দেখতেছি। এরপর হচ্ছে ভেট। সো ভেট হচ্ছে আমার লাস্ট স্ট্রং এন্টিটি। সো ভেট যেই আমার এন্টিটিটা আছে স্ট্রং এন্টিটি, সেই ভেট এন্টিটিটাকে হচ্ছে আমি এখন ম্যাপিং করব। এই জায়গায়ও খেয়াল করি নেম, ফোন, অ্যাড্রেস আর ফিজ হচ্ছে আমার সিম্পল অ্যাট্রিবিউট গুলো। সো নেম, অ্যাড্রেস, ফিজ, ফোনস আমি হচ্ছে ম্যাপিং করব, এন্ড যেহেতু একটাই কি অ্যাট্রিবিউট উইচ ইজ ফোন, সো ফোনকে হচ্ছে আমি বেসিকলি ম্যাপ করে ফেলবো। সো ফোন, অ্যাড্রেস, নেম এন্ড ফিজ, দেখেন ফোন হচ্ছে আন্ডারলাইন্ড হয়েছে।
সো এখন আমি জাস্ট আমার বেসিক স্ট্রাকচারটা দাঁড়া করানো আমার ডান, হুইচ ওয়াজ হচ্ছে বেসিক্যালি আমার স্ট্রং এন্টিটি গুলোকে ম্যাপিং করে ফেলা। সো প্রত্যেকটা স্ট্রং এন্টিটিকে আমার কিন্তু স্কেমাতে ম্যাপিং করা ডান। এখন আসি হচ্ছে ধরেন আমি যে কার্ডিনালিটি রেশিও গুলো আছে, সো কার্ডিনালিটি রেশিও প্রত্যেকটা রিলেশনশিপের মাঝে যে এক্সিস্ট করে তাকে আমি ম্যাপিং করব। সো আমরা জানি যে আইডিয়ালি আমরা যখন ম্যাপিং করি তখন যদি আমার বেসিক্যালি 1:1 থাকে আর 1:n থাকে, তাহলে হচ্ছে আমাদের কাছে অ্যাপ্রোচ থাকে তিনটা: মার্জড রিলেশনশিপ, ক্রস রেফারেন্সিং এন্ড প্রাইমারি কি, ফরেন কি রিলেশনশিপ। সো আপনাদের যদি আমার ক্লাস ডিসকাশন থেকে মনে থাকে, আমি 1:1 এন্ড 1:n এর জন্য আপনাদেরকে বলছিলাম যে প্রাইমারি কি আর হচ্ছে ফরেন কি রিলেশনশিপটা ইউজ করতে। অ্যাসাইনমেন্টে ওই জিনিসটা বলে দেওয়া আছে, এন্ড আপনারা যখন কুইজ দিবেন তখন কুইজেও দেখবেন বলা আছে যে ফর 1:1 এন্ড 1:n রিলেশনশিপস ইউজ প্রাইমারি কি, ফরেন কি রিলেশনশিপ বা রেফারেন্সিং যেটাই বলেন। সো আমরা এটা বেসিক্যালি রিডান্ডেন্সিটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে ইউজ করি, কারণ m:n আমার ক্রস রেফারেন্সিং করতে গেলে একটা নতুন টেবিল ক্রিয়েট করা লাগতো। সো নতুন টেবিল তো আননেসেসারি আমার ক্রিয়েট করার দরকার নেই, যেখানে আমি একই টেবিলের মধ্যে রিলেশনশিপ গুলোকে ম্যাপ করে ফেলতে পারতেছি। আর প্রাইমারি কি, ফরেন কি রিলেশনশিপ ম্যাপ করার নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল হচ্ছে যে আপনার 1:1 যখন, তখন খুব একটা ডিফিকাল্ট না, যে ওয়ান সাইডের প্রাইমারি কি হচ্ছে আরেকটা ওয়ান সাইডের ফরেন কি হিসাবে হচ্ছে আপনার ম্যাপড হবে। সো আপনি এখন কোন ওয়ান সাইডের প্রাইমারি কি কে কোন সাইডে হচ্ছে ফরেন কি হিসাবে দিবেন, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। সো আমি চাইলে ভাইস ভার্সাও করতে পারতাম, যে আমার বেসিক্যালি লেফট হ্যান্ড সাইডের যে প্রাইমারি কিটা আছে, সরি রাইট হ্যান্ড সাইডের যে প্রাইমারি কিটা আছে সেটাকে আমি চাইলে লেফট হ্যান্ড সাইডে ফরেন কি হিসাবে দিতে পারতাম। দ্যাটস কমপ্লিটলি আপ টু মি। এটাও আপনাদেরকে ক্লাসে বলে আসছিলাম যে 1:1 এ কোনো ঝামেলা নাই। বাট 1:n এ হচ্ছে আপনার একদম স্পেসিফিক একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যে ওয়ান সাইডের যে প্রাইমারি কিটা আছে সেটা এন সাইডে যে ফরেন কি হিসাবে রেফার্ড হবে। সো এই রুলটা আমাকে একদম হার্ড এন্ড ফাস্ট হচ্ছে মেনটেন করতেই হবে, নাইলে দেয়ারস নো আদার ওয়ে। সো আমি আগে এই জিনিসটাই করি, আর এর পাশাপাশি আমরা হচ্ছে m:n এর রুলটাও লিখে ফেলি। সো m:n এর রুলটা ছিল হচ্ছে ক্রস রেফারেন্সিং। আপনারা যদি নামটা ভুলে যান দ্যাটস ফাইন, বাট মনে রাখবেন ক্রস রেফারেন্সিং বেসিক্যালি মিনস হচ্ছে যে আপনাকে একটা সেপারেট টেবিল ক্রিয়েট করতে হবে। সো আপনাদেরকে তো কখনো ডেফিনেশন আস্ক করে না যে কোনটার জন্য কি হচ্ছে আমরা ম্যাপিং ইউজ করতেছি এক্সপ্লেইন, বাট নামটা মনে রাখলে একটু বেটার, কারণ অনেক সময় বলে দেওয়া থাকে যে ফর m:n ইউজ ক্রস রেফারেন্সিং। সো এখন যদি আপনি ভুলেই যান ক্রস রেফারেন্সিং মানে কি, তাহলে তো আপনি এই পার্টটাতে এসে কনফিউজড হয়ে যাবেন। সো এটা বেসিক্যালি একদম খুব শর্টকাটে বললে হচ্ছে সেপারেট টেবিল ক্রিয়েট করা, নাথিং এলস। আচ্ছা, এর পাশাপাশি আমাদের হচ্ছে পার্টিসিপেশন টাইপেরও কিছু বিষয় ছিল। সো আমরা জানি দুই টাইপের পার্টিসিপেশন আছে, একটা হচ্ছে পার্শিয়াল আর একটা হচ্ছে আপনার টোটাল। পার্শিয়াল বা অপশনাল আর টোটাল বা ম্যান্ডেটরি, যেভাবেই আপনারা রেফার করেন না কেন একই জিনিস। সো আমার পার্শিয়াল বা অপশনাল সাইডের যে প্রাইমারি কিটা থাকে সেটা হচ্ছে আমার টোটাল বা ম্যান্ডেটরি সাইডে হচ্ছে ফরেন কি হিসাবে রেফার্ড হয়ে যায়। সো এমন যদি কোনো সিনারিও হয় যে 1:1 রিলেশনশিপ আছে, সো আমি এটা একটু ড্র করি এক্সাম্পলটাতে যাওয়ার আগেই। সো ধরেন একটা হ্যাজ নামক রিলেশনশিপ আছে, যেখানে হচ্ছে আপনার দুই সাইডেই ওয়ান। সো দুই সাইডেই হচ্ছে আমার ওয়ান, বাট এক সাইডে হচ্ছে পার্শিয়াল, আরেক সাইডে হচ্ছে টোটাল পার্টিসিপেশন। সো আমরা যেই কাজটা করি যে আমাদের যে ওয়ান সাইডের প্রাইমারি কিটা বা পার্শিয়াল সাইডের যে প্রাইমারি কিটা সেটা আমরা টোটাল সাইডে হচ্ছে ফরেন কি হিসাবে রেফার করি। সো 1:1 এ খেয়াল করবেন যে 1:1 এ যেহেতু আপনাদের ওরকম হার্ড এন্ড ফাস্ট রুল নাই কোনো, সো আপনারা খেয়াল করবেন যে আমার এই যে পার্টিসিপেশন টাইপটা কি, ইজ ইট পার্শিয়াল, ইজ ইট টোটাল, নাকি দুই সাইডেই টোটাল, নাকি এক সাইডে পার্শিয়াল এক সাইডে টোটাল, নাকি দুই সাইডেই পার্শিয়াল। সো এইরকম তিনটা সিনারিও হচ্ছে অ্যারাইজ করতে পারে। এন্ড আমরা এখন এক্সাম্পলটাতে একটু দেখি যে এক্সাম্পলটাতে অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে।
সো এই জায়গাটায় আসি, এখন আমরা ফার্স্টে সব 1:1 আর 1:n গুলাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। সো 1:n একটা আছে আমার রিকার্সিভ রিলেশনশিপের এদিকে, এই যে রেফারার আর রেফারির মধ্যে হচ্ছে 1:n রিলেশনশিপ আছে। তার মানে আমি বুঝতেছি যে যেহেতু এই রিকার্সিভ রিলেশনশিপ সেম টেবিল থেকেই আসতেছে, আর 1:n এর জন্য আমরা প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ ইউজ করি, তার মানে সেম টেবিলেই একটা প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ হচ্ছে আমার এস্টাবলিশড হবে। সো ওয়ান সাইডের যে আমার প্রাইমারি কিটা আছে সেটা এন সাইডে ফরেন কি হিসাবে হচ্ছে রেফার্ড হবে। তার মানে কাস্টমার সাইডেরই যে প্রাইমারি কি উইচ ইজ এনআইডি, সেটাই আপনার কাস্টমার টেবিলে হচ্ছে ফরেন কি হিসাবে রেফার্ড হবে। এন্ড আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের রেফার্ড যেই হচ্ছে রিলেশনশিপটা আছে, সেই রেফার্ড রিলেশনশিপে হচ্ছে আপনার পয়েন্টস নামক একটা অ্যাট্রিবিউট আছে। তার মানে কাস্টমার টেবিলে আমার পয়েন্টস নামক এই অ্যাট্রিবিউটটাও হচ্ছে চলে আসবে, উইচ ইজ আ রিলেশনশিপের অ্যাট্রিবিউট। এরপর যদি আরো কিছু জিনিস নোটিস করি, আমাদের এই জায়গাটাতে আরেকটা 1:n রিলেশনশিপ আছে উইচ ইজ বিটুইন পারচেজড বাই। সো কাস্টমার সাইডে 1 আর পেড সাইডে n। সো পারচেজড বাইতে পার্টিসিপেট করতেছে কাস্টমার আর হচ্ছে পেড। তার মানে হচ্ছে আমার ওয়ান সাইডের যে প্রাইমারি কিটা আছে, কাস্টমার সাইডের যে প্রাইমারি কি উইচ ইজ এনআইডি, সেটা হচ্ছে পেড সাইডে ফরেন কি হিসাবে যাবে। তার মানে কাস্টমার সাইডের যে এনআইডিটা, এইটা এই প্রাইমারি কির একটা পেট সাইডে হচ্ছে ফরেন কি রিলেশনশিপ যাবে। সো আমরা আপাতত এই দুইটা যেহেতু আইডেন্টিফাই করে ফেলছে, এই দুইটার ম্যাপিংটা একটু দেখে আসি। ফার্স্টে কাস্টমারটা দেখি। সো কাস্টমারে দেখি যে এনআইডি কি প্রাইমারি কি কি হচ্ছে আপনার ফরেন কি হিসাবে রেফার্ড হয়েছে নাকি। সো এই জায়গাটায় খেয়াল করেন, এই যে যে রেফারার এনআইডি, এটা কিন্তু বেসিকলি আপনার ফরেন কি। সো ওয়ান সাইডের হচ্ছে আপনার প্রাইমারি কিটা, ওয়ান সাইডের প্রাইমারি কি কে ছিল, এই জায়গায় আবার আসি। ওয়ান সাইডের প্রাইমারি কিটা এন সাইডে ফরেন কি হিসাবে আসবে। তার মানে কাস্টমার টেবিলের প্রাইমারি কি কাস্টমার টেবিলে ফরেন কি হিসাবে আসবে। দেখেন একই টেবিল থেকে একটা লাইন বের হয়েছে। সো কাস্টমার সাইডের প্রাইমারি কি আমার হচ্ছে কাস্টমার টেবিলে ফরেন কি হিসাবে রেফার্ড হয়েছে। সো এরকম এক্সাম্পল আমি গত ক্লাসে আপনাদেরকে আমার ফল 25 এর অ্যাসাইনমেন্ট থেকেও দেখাইছিলাম, যে হচ্ছে ওইখানেও এরকম কেস ছিল যে আপনার 1:n হইলে দেখেন সেম টেবিলে আমার রেফারেন্সটা চলে আসতেছে। সো এটা হচ্ছে আমার কাস্টমার টেবিলটা ডান। এন্ড যেহেতু আমার পয়েন্টস টেবিলটা হচ্ছে মানে পয়েন্টস যে অ্যাট্রিবিউটটা, সেটা হচ্ছে কাস্টমারের একটা টেবিলের সাথে রিলেশনশিপে পার্টিসিপেট করতেছে, সো পয়েন্টসকে আমি জাস্ট কাস্টমার টেবিলে দেখেন বসায় দিছি। যদি মাল্টিপল আমার হচ্ছে এন্টিটিস থাকে তখন আমরা একটু কিছু জিনিস কনসিডার করি, বাট আপাতত আমার সেই কনসিডারেশনটা করা লাগতেছে না, আমরা কাস্টমার টেবিলেই বসায় দিচ্ছি। আচ্ছা, এরপর আসি কাস্টমার আর পেটের সাইডে যে রিলেশনশিপটা দেখলাম। সো কাস্টমারের এনআইডি পেটে হচ্ছে ফরেন কি হিসাবে যাওয়া উচিত। সো আমরা এটাও একটু ম্যাপিংটা করি। সো দেখেন পেট সাইডে আপনার হচ্ছে এনআইডি নামক একটা ফরেন কি আসছে, যেটা রেফার করতেছে হচ্ছে আপনার কাস্টমার টেবিলের প্রাইমারি কি কে। দেখেন সো এনআইডি তে আমার কিন্তু হচ্ছে বেসিকলি অ্যারোটা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রাইমারি কি হচ্ছে বেসিকলি রেফার করতেছে। এর পাশাপাশি দেখেন আমাদের আহ, এই রিলেশনশিপটার মধ্যে বেসিকলি ডেট অ্যান্ড টাইম, তারা হচ্ছে পারচেজড বাই যে রিলেশনশিপটা আছে তার অ্যাট্রিবিউটস। সো ডেট অ্যান্ড টাইমকে আমি কোন সাইডে দিছি, দেখেন ডেট অ্যান্ড টাইমকে দিছি হচ্ছে আমি পেট সাইডে। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে কেন। সো নিয়ম হচ্ছে যে বেসিকলি আমাদের যদি দুইটা পার্টিসিপেটিং এন্টিটিস থাকে, তখন আমরা যেটা করি এন সাইডে আমার যে এন্টিটিটা থাকে, যেমন এই কেসে হচ্ছে পেট, সো এন সাইডে হচ্ছে আমরা রিলেশনশিপের অ্যাট্রিবিউটস গুলোকে বসাই দিই। সো এই কেসে যেমন দেখেন পারচেজড বাই যে রিলেশনশিপটা আছে তার এন সাইডে আছে হচ্ছে পেট। সো ডেট অ্যান্ড টাইমকে আমি যে বসাবো হচ্ছে এন সাইডে। সো দেখেন এই জায়গায় যে ডেট অ্যান্ড টাইমটা আসতেছে, এই ডেট অ্যান্ড টাইমটা আসতেছে হচ্ছে আপনার বেসিকলি এন সাইড। সো পেট টেবিলে এন সাইডে চলে আসতেছে। এটা একটু মনে রাখেন, এরকম এক্সাম্পল আমরা কিন্তু স্লাইডসে বা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস এক্সাম্পল গুলো ছিল ওখানে কিন্তু কাভার্ড হয়নি, এই কারণে বেসিক্যালি এক্সাম্পলটা আলাদা করে দেখানো। আচ্ছা, এরপর আসি আরো কিছু 1:n রিলেশনশিপ আছে। সো 1:n রিলেশনশিপ গুলো আগে শেষ করি। এখানে আমাদের কোনো 1:1 রিলেশনশিপ নাই, সো আমরা হচ্ছে 1:1 রিলেশনশিপ এখান থেকে ম্যাপিং দেখতেছি না, বাট 1:1 রিলেশনশিপটা কিন্তু সোজা, মানে ইজিয়ার ইন কম্পারিজন টু হচ্ছে 1:n বা হচ্ছে
আপনার M:1। আচ্ছা, এরপর আমরা থার্ড যে 1:n রিলেশনশিপটা আছে সেটাতে চলে আসি। সো থার্ড আছে হচ্ছে সাপ্লাইড বাইতে। সো সাপ্লাইড বাই যে রিলেশনশিপটা আছে, সাপ্লাইড বাই রিলেশনশিপের মধ্যে পার্টিসিপেট করতেছে হচ্ছে সাপ্লায়ার এন্টিটি আর হচ্ছে পেট এন্টিটি। সো সাপ্লাইড বাইতে আমরা যদি আমাদের পার্টিসিপেশন টাইপটাও দেখি, দুই সাইডেই টোটাল। সো আমার ওয়ান সাইডের যে প্রাইমারি কি উইচ মিনস সাপ্লায়ারের যে প্রাইমারি কি উইচ ইজ ফোন, সেটা হচ্ছে এন সাইড উইচ ইজ পেটে ফরেন কি হিসাবে রেফার হবে। তার মানে ফোনটা পেট সাইডে আমি একটা ফরেন কি হিসাবে দেখবো। অলরেডি কিন্তু আমরা সেটা দেখছি। যেমন দেখেন এই জায়গায় হচ্ছে আপনাদের এই যে সাপ্লায়ার ফোন যে হচ্ছে আপনার একটা কলামের নেম এতক্ষণ দেখতেছিলেন, এইটা বেসিকলি আসছে এই কার্ডিনালিটি রেশিওর কারণে। সো ওয়ান সাইডের যে প্রাইমারি কিটা ছিল সেটা এন সাইডে হচ্ছে ফরেন কি হিসাবে রেফার্ড হচ্ছে। সো আপনার দেখেন এই জায়গায় সাপ্লায়ার হচ্ছে, ফোন হচ্ছে আপনার প্রাইমারি কি। সো এর মাঝে একটা প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ আছে। এরপর এখানেও খেয়াল করেন যে আপনার টাইম আর ডেট হচ্ছে বেসিক্যালি রিলেশনশিপের অ্যাট্রিবিউট। সো টাইম এন্ড ডেট আমরা কোথায় ম্যাপিং করব? অফকোর্স হচ্ছে এন সাইডে উইচ ইজ পেটের সাইডে। সো পেটের সাইডে আমি হচ্ছে টাইম এন্ড ডেটকে বসায় দিব। সো দেখেন টাইম এন্ড ডেট এখানে যে আপনার পি টাইম এন্ড পি ডেট আসতেছে, তার মানে কি বেসিক্যালি এটা আসতেছে হচ্ছে আপনার এই যে এই সাপ্লাইড বাই রিলেশনশিপের জন্য। সো আপনারা যদি অ্যাম্বিগুইটি অ্যাভয়েড করতে চান, যেমন আমার এই কেসে কি করা উচিত ছিল যে ধরেন সাপ্লায়ার আর পেটের জন্য ধরেন পি টাইম পি ডেট দিছি, তাহলে পারচেজ বাইয়ের জন্য আমি ডেট টাইম না দিয়ে আমার হচ্ছে কোনো একটা ফার্স্ট একটা কিওয়ার্ড ইউজ করা উচিত ছিল। বাট ওইটা করলে হচ্ছে আর একটু ক্ল্যারিফাইড হইতাম যে অ্যাকচুয়ালি কোন টাইম ডেট কোনটার জন্য আসতেছে। বাট ম্যাপিং আমার ঠিক আছে। দেখেন যে এই টাইম ডেট আসতেছে হচ্ছে পারচেজ বাইয়ের জন্য আর পি টাইম পি ডেট আসতেছে হচ্ছে আমার সাপ্লায়ার এন্ড পেট রিলেশনশিপের জন্য। সো এই 1:n-টাও ডান। তার মানে আমাদের হচ্ছে আপাতত স্কেমা ম্যাপিং এর খুব মেজর কয়েকটা জিনিস ডান। বাট এখনো খেয়াল করেন আমরা হচ্ছে কিছু জিনিস বাকি রাখছি। যেমন আমরা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটাকে দেখি নাই এন্ড আমরা হচ্ছে M:n যে রিলেশনশিপ বেসিক্যালি কার্ডিনালিটি রেশিও যেটা আছে ভিজিটস এর জন্য সেটা আমরা দেখি নাই। সো আমরা জানি যে আমাদের যদি হচ্ছে M:n রিলেশনশিপ থাকে, যেমন আমার ভেট আর পেটের মধ্যে হচ্ছে M:n রিলেশনশিপ আছে, তার মানে মেনি ইজ টু মেনি রিলেশনশিপ আছে এন্ড পার্টিসিপেটিং রিলেশনটা হচ্ছে ভিজিটস। সো আমার এই ভিজিটস নামক একটা টেবিল থাকবে। সো ভিজিটস নামক টেবিল আছে নাকি সেটা আগে দেখি আমরা এই জায়গাটাতে। সো এই যে দেখেন ভিজিটস নামক একটা টেবিল আছে, এটা কিন্তু আসতেছে বেসিকলি আমাদের এই রিলেশনশিপটার কারণে, এই যে পেট আর ভেটের মাঝে। আর আমরা জানি যে যখন আমরা M:n রিলেশনশিপ ম্যাপ করি, সো পেট সাইডের যে প্রাইমারি কিটা আছে সেটাও ভিজিটস টেবিলে ফরেন কি হিসাবে আসবে, ভেট সাইডের যে প্রাইমারি কি আছে সেও ভিজিটস টেবিলে ফরেন কি হিসাবে আসবে। তার মানে পেট সাইডের ট্যাগ নাম্বার যেটা আছে সে আমার ভিজিটস টেবিলে ফরেন কি হিসাবে আসবে, ভেট সাইডের যে ফোন যে আমার প্রাইমারি কি আছে সে হচ্ছে ভিজিটস টেবিলে ফরেন কি হিসাবে আসবে। সো সেটা আসছে নাকি আমরা একটু দেখি। দেখেন এই যে ফোন আসছে ভেট টেবিল থেকে প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপে। সো এটা ফরেন কি, এটা হচ্ছে প্রাইমারি কি। আর সিমিলারলি ভিজিটসে আবার ট্যাগ নাম্বারও আসছে। সো ট্যাগ নাম্বার থেকে যেহেতু অ্যারোটা বের হচ্ছে, এটা হচ্ছে আপনার ফরেন কি এন্ড ট্যাগ নাম্বারটা বের হচ্ছে কোন জায়গা থেকে? সেটা বের হচ্ছে হচ্ছে আপনার বেসিক্যালি এই পেট টেবিল থেকে। আচ্ছা, এখানে একটু অ্যারোতে ঝামেলা আছে, এটা একটু দেখেন যে আপনার বেসিক্যালি এই ট্যাগ নাম্বারটা হচ্ছে আপনার এই পেট টেবিল থেকে আসবে। ঠিক আছে, এটা একটু নোটিস করেন। আই থিংক মেইন সলিউশনে এটা ঝামেলা নাই, বাট এখানে ড্র করার সময় একটু প্রবলেম হয়েছে, এটা একটু নোটিস করেন। সো এটা হচ্ছে আপনার প্রাইমারি কি হবে। আচ্ছা, এরপর আসি, দেখেন এইখানে একটা ক্যাচ আছে, সেই ক্যাচটা হচ্ছে, আচ্ছা কেউ কি জয়েন দেওয়ার চেষ্টা করলো? Yes. ওকে। সো এখন যদি আমরা এই জায়গাটায় আসি, খেয়াল করেন যে হচ্ছে আমার এই ভিজিটসে আপনার একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট আছে। সেই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার মেডিসিনস। অ্যান্ড আমরা জানি
যে আমাদের যখনই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট থাকুক, সেটা এন্টিটির সাথে ম্যাপড থাকুক বা সেটা রিলেশনশিপের সাথে ম্যাপড থাকুক, উই নিড টু মেক আ সেপারেট টেবিল। সো মেডিসিনস এর জন্য আমার একটা সেপারেট টেবিল ক্রিয়েট করা লাগবে। অ্যান্ড এই মেডিসিনস টেবিলে অ্যাকচুয়ালি কি আসবে, যে ভিজিটস এর যে প্রাইমারি কি ছিল, সো ভিজিটস এর প্রাইমারি কি হচ্ছে আপনার মেডিসিনস টেবিলে ফরেন কি হিসাবে আসবে। আর সো মেডিসিনস টেবিলটাতে আসি, এর আগে আমরা কিছু জিনিস দেখি। আমাদের এখানে ভিজিটসে কিছু সিম্পল অ্যাট্রিবিউটও ছিল, উইচ ইজ ডেট, রিজন অ্যান্ড টাইম। এখন দুই সাইডেই যেহেতু এম ইজ টু এন আছে, সো আমরা বেসিকলি চাইলে ডেট, রিজন, টাইমকে ভেট টেবিলেও দিতে পারি, আবার ডেট, রিজন, টাইমকে আমি পেট টেবিলেও দিতে পারি। বোথ উড বি অ্যাকিউরেট ইন দিস কেস, কারণ বোথ সাইডেই আপনার হচ্ছে এম ইজ টু এন রিলেশনশিপ। সো আপনি কোথায় দিবেন এটা আপ টু ইউ। বাট হচ্ছে আমাদের যখন এমন এম ইজ টু এন থাকে এন্ড রিলেশনশিপের মধ্যে অ্যাট্রিবিউট থাকে, আমরা যে কোনো একটা টেবিলে অ্যাড করলেই হয়ে যায়। বাট মেডিসিনস টেবিলটাতে আসে, মেডিসিনস টেবিলের মধ্যে আমি জানি ভিজিটস টেবিলের প্রাইমারি কিটা এখানে ফরেন কি হিসাবে আসবে। এখন ভিজিটস টেবিলের প্রাইমারি কি কে হবে? ভিজিটস টেবিলের প্রাইমারি কি হচ্ছে বেসিকলি আপনার ট্যাগ নাম্বার আর ফোন নাম্বারের কম্বিনেশন। সো আমি যদি ভিজিটস রিলেশনশিপটাকে বুঝতে চাই, আমার বোথ ভেট টেবিলের রেফারেন্স লাগবে, আমার হচ্ছে পেট টেবিলের রেফারেন্সও লাগবে। সো ভেট টেবিল আর পেট টেবিলের রেফারেন্স আমরা কিভাবে আনতে পারি? ট্যাগ নাম্বার আর ফোনকে যদি কম্বাইন করে একটা কম্পোজিট প্রাইমারি কি আমরা হচ্ছে ফর্ম করি। সো দেখেন এই যে ভিজিট মেডিসিন যে টেবিলটা বানানো হয়েছে, এটাই বেসিকলি হচ্ছে সেই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের কারণে বানানো হয়েছে মেডিসিনস নামক। মিনিংফুল নেম দেওয়ার জন্য ফার্স্টে হচ্ছে আমি জাস্ট ভিজিটস অ্যাড করে দিছি, বাট আপনি যদি এই টেবিলের নাম মেডিসিনসও দিতেন, দেয়ার উড বি নো ইস্যু। সো নেমিং নিয়ে কোনো প্রবলেম নেই। সো দেখেন এই জায়গাটাতে আমাদের ট্যাগ নাম্বার এন্ড ফোন হচ্ছে বেসিকলি ফরেন কি হিসাবে আসতেছে। সো ফরেন কি হিসাবে কোন টেবিল থেকে আসতেছে? আমাদের যে ভিজিটস টেবিলটা ছিল সেই ভিজিটস টেবিলের প্রাইমারি কি থেকে। সো ট্যাগ নাম্বার এন্ড ফোন তারা বোথ কি প্রাইমারি কি হচ্ছে রেফার করতেছে। সো ট্যাগ নাম্বার থেকেও একটা অ্যারো ঢুকছে, ফোন থেকেও একটা অ্যারো এখানে চলে আসতেছে। এরপর দেখেন যে আচ্ছা, এখানে যে ডেট, টাইম, রিজনটাকে আপনি চাইলে ভিজিটস টেবিলেও রাখতে পারেন। সো যখন এম ইজ টু এন রিলেশনশিপ থাকে, অনেকগুলোই হচ্ছে আপনার নিয়ম আছে যে আপনি চাইলে এন্টিটি রেন্ডেও ম্যাপ করতে পারেন, আপনি চাইলে রিলেশনশিপেও ম্যাপ করতে পারেন। যেমন এই জায়গাটাতে ডেট, টাইম, রিজনকে হচ্ছে ভিজিটস রিলেশনশিপে ম্যাপিং করছে। বাট যখন ওয়ান ইজ টু এন থাকে বা ওয়ান ইজ টু ওয়ান থাকে, তখন মাথায় রাখতে হবে সবসময় এন সাইডেই ম্যাপ হবে। এটা ছাড়া আর কোনো রুলস আপনার নাই। এরপর আসি ভিজিট মেডিসিনসে। দেখেন আমার আরো কিছু হচ্ছে এন্টিটি, সরি, এই অ্যাট্রিবিউটের আন্ডারে কিছু সাব ডিভিশন ছিল, যেমন হচ্ছে মেড নেম আর ডোজ। তার মানে মেডিসিনস ইজ নট জাস্ট আ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, ইটস আ কম্পোজিট মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এন্ড আমরা জানি যে যখনই কম্পোজিট মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট থাকে, তখন এই মেডিসিনস নামটা থাকবে না, বাট থাকবে হচ্ছে ডোজ আর হচ্ছে মেড নেম। আবার এখানে দেখেন ডোজ একটা সিম্পল অ্যাট্রিবিউট, বাট মেড নেম হচ্ছে আপনার একটা বেসিকলি পার্শিয়াল কি। তার মানে মেডিসিনসকে আমি চিনবো হচ্ছে বেসিকলি ভিজিটস টেবিলের প্রাইমারি কি দিয়ে অ্যান্ড এই পার্শিয়াল কি রেফারেন্স দিও। তার মানে আমি যদি মেডিসিনস টেবিলের প্রাইমারি কিটাকে আলাদা করে লিখি, তাহলে হচ্ছে বেসিকলি আসতেছে ট্যাগ নাম্বার, যেটা আসতেছে আমার হচ্ছে ভিজিটস টেবিল থেকে, প্লাস ফোন, যেটাও আসতেছে আমার ভিজিটস টেবিল থেকে। এন্ড যেহেতু আমি এই মেডিসিনসে একটা পার্শিয়াল কি দিছি হুইচ ইজ নেমড অ্যাজ মেড নেম, সো পার্শিয়াল কি কি আমার হচ্ছে প্রাইমারি কির একটা অংশ থাকে। সো মেড নেমটাকেও আমার হচ্ছে প্রাইমারি কিতে ম্যাপ করা লাগবে। তার মানে আমি মেডিসিনস যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটা আছে, কম্পোজিট মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, তাকে আমি চিনবো এই তিনটার কম্বিনেশন দিয়ে। সো এটা হচ্ছে আমার বেসিকলি মেডিসিনস টেবিলের প্রাইমারি কি। এখন অনেক সময় আপনারা এখানে একটা কোয়েশ্চেন আসে আপনাদের, সেই কোয়েশ্চেনটাও আমি অ্যাড্রেস করে ফেলি। সেটা হচ্ছে যে বেসিকলি মিস আমরা তো দেখছিলাম যে মেড নেমে যেরকম যে পার্শিয়াল কি, সেটা বেসিকলি থাকে হচ্ছে আপনার আমাদের যখন কোনো উইক এন্টিটি থাকে, অ্যান্ড উইক এন্টিটিতে যেহেতু আমরা কোনো কি অ্যাট্রিবিউট দিতে পারি না, সো ওইখানে হচ্ছে আমরা যেইটা আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করতেছি সেটাই হচ্ছে পার্শিয়াল কি। সো চাইলে আমরা হচ্ছে এই পার্শিয়াল কি কে আমরা উইক এন্টিটি বাদেও আমরা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটে বা কোনো রিলেশনশিপেও চাইলে দিতে পারি, অলদো ইটস নট দ্য মোস্ট আইডিয়াল কেস।
আপনাদেরকে জাস্ট এক্সাম্পলের খাতিরে এখানে দেওয়া হয়েছে, বাট আমরা পার্শিয়াল কিটা মোস্টলি ইউজ করি হচ্ছে যখন আমাদের উইক এন্টিটি থাকে, আদারওয়াইজ উই অ্যাভয়েড ইট। বাট এখানে বেসিক্যালি দেওয়া হয়েছে যাতে সবগুলা টেস্ট কেস আপনার বেসিক্যালি কাভার্ড হয়। যেমন এটা একটা কম্পোজিট মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট যেখানে মেড নেম একটা পার্শিয়াল কি অ্যান্ড ডোজ একটা সিম্পল অ্যাট্রিবিউট। সো ডোজ আর মেড নেম থাকবে, বাট আন্ডারলাইন হবে হচ্ছে মেড নেম, আর পেট থেকে ট্যাগ নাম্বার, আর ভেট থেকে ফোন। সো দেখেন সেটাই করা হয়েছে। সো ট্যাগ নাম্বার, ফোন আর মেড নেম হচ্ছে আপনার ভিজিট মেডিসিনস টেবিলে বেসিক্যালি আন্ডারলাইন, এন্ড ডোজ যেহেতু একটা সিম্পল অ্যাট্রিবিউট সো তাকে আমি আন্ডারলাইন করিনি। সো আমাদের কিন্তু স্কেমা ম্যাপিং ডান। আমাদের স্কেমা ম্যাপিং এ যা যা ছিল, সো এই ভিজিটস রিলেশনশিপটা ইজ দ্য হার্ডেস্ট এক্সাম্পল যেটা আপনারা এনকাউন্টার করতে পারেন। এর থেকে হার্ড এক্সাম্পল অ্যাকচুয়ালি পসিবল না, যে একই সাথে সে এম ইস টু এন রিলেশনশিপও, আবার এই এম ইস টু এন রিলেশনশিপের মধ্যে একটা হচ্ছে আপনার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটও আমি দিয়ে দিছি। সো এর থেকে ডিফিকাল্ট এক্সাম্পল আপনারা ফেস করবেন না। ডিফিকাল্টি ফেস করতে পারেন উইক এন্টিটি ম্যাপিং এর সময়। এখানে যদি কোনো উইক এন্টিটি ম্যাপিং থাকতো তাহলে হচ্ছে আমরা যে স্ট্রং এন্টিটি গুলোকে ম্যাপ করছি এর পরপরই আমরা উইক এন্টিটিকে ম্যাপ করে ফেলতাম, এন্ড দেন হচ্ছে আমরা রিলেশনশিপের এই কার্ডিনালিটি রেশিওতে যেতাম এন্ড হচ্ছে পার্টিসিপেশন টাইপে যেতাম, নট বিফোর দ্যাট। সো এই এক্সাম্পলটা তো আমি অনেক টাইম দিয়ে দেখাইলাম আপনাদের, এন্ড এই আপনাদের হোয়াইট বোর্ড গুলা কিন্তু শেয়ার্ড। আপনাদের যে একটা ড্রাইভ আমি নিজে ক্রিয়েট করে দিছি ওইখানে হচ্ছে আপনাদের এই এক্সাম্পলটা হচ্ছে দেওয়া আছে। সো এনি কোয়েশ্চেনস ফ্রম হেয়ার, এনি কোয়েশ্চেনস অর কনফিউশনস এখান থেকে? আমাদের স্কেমা ম্যাপিং এ এর বাদে আর কিছু নাই। সো স্কেমা ম্যাপিং আমরা 2 ক্লাস ধরে দেখতেছি, এর বাদে আমাদের আর কোনো কিছু নাই স্কেমা ম্যাপিং। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে বি অ্যাওয়্যার, যেটা কিন্তু মিডে থাকবে। সো যদি আপনাদের প্রবলেম থাকে অ্যাড্রেস এট এনি টাইম। সো যেহেতু কোয়েশ্চেন নাই আপনাদের, আমি হচ্ছে তাহলে আপনাদের একটা নতুন টপিকে চলে যাই। এই টপিকটা মোস্ট লাইকলি আপনাদের হচ্ছে ফাইনালসে থাকবে, নট মিডে, বাট আমাদের যেহেতু একটু টাইম কনস্ট্রেন আছে সো আমরা হচ্ছে আসলে মিডের আগেই একটু হালকা জাস্ট স্টার্ট করবো আর কি, এন্ড মিডের পর আমরা প্র্যাকটিস এক্সাম্পলের সময় এটা আবার রিক্যাপও করবো। আচ্ছা, সো আমরা যে টপিকটা স্টার্ট করতে যাচ্ছি আজকে খুব একটা দেখাবো না, আজকে জাস্ট হচ্ছে আপনাদের রিডান্ডেন্সি 3টা টাইপ পর্যন্ত দেখাবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমি বেসিক্যালি আপনাদেরকে বাকি যে নর্মালাইজেশনের যে মেইন কনসেপ্ট গুলো ওই কোর কনসেপ্ট গুলোতে চলে যাব আর কি। আচ্ছা, সো নর্মালাইজেশন জিনিসটা কি, আমি স্লাইডে যাওয়ার আগে যদি আপনাদেরকে খুব সিম্পলি বলি, নর্মালাইজেশন করি হচ্ছে আমরা বেসিক্যালি এই যে স্কেমার যে টেবিলটা আমরা বানাইলাম এই স্কেমার টেবিলের উপর আমরা হচ্ছে নর্মালাইজেশন অ্যাপ্লাই করি। নর্মালাইজেশন অ্যাপ্লাই করা মানে কি, দেখবেন টেবিল ক্রিয়েট করার সময় অনেক জায়গায় অনেক রিডান্ডেন্সি থাকে, যেমন আপনার হচ্ছে ইনফরমেশন রিপিট হচ্ছে, বা হচ্ছে আপনার আননেসেসারি ইনফরমেশন স্টোর করা লাগতেছে, বা হচ্ছে আপনার এমন হইতে পারে যে আমার যে এত ধরেন যে পেট টেবিলটাই সাপোজ বিশাল বড় একটা টেবিল, এই টেবিলটাকে যদি আমি একটু ব্রেক ডাউন করে ছোট ছোট টেবিলস ক্রিয়েট করতে পারতাম তাহলে আমার কি ম্যাপিংটা বেটার হইতো, ডেটাবেসটা ক্রিয়েট করতে ইজিয়ার হইতো। সো নর্মালাইজেশন হচ্ছে আমরা এই কারণেই করি। সো দুইটা রিজন, একটা হচ্ছে আমরা বেসিক্যালি এই বড় টেবিলগুলোকে স্মলার টেবিলসে হচ্ছে আমরা বেসিক্যালি ব্রেক ডাউন করি রিডান্ডেন্সি অ্যাভয়েড করার জন্য, রিডান্ডেন্সি মিনস রিপিটেড ইনফরমেশন অ্যাভয়েড করার জন্য। আর হচ্ছে আমরা ইউজ করি যাতে হচ্ছে আপনার কোনো ইনকারেক্ট ইনফরমেশন হচ্ছে স্টোরড না হয়, আর আপনার বেসিক্যালি হচ্ছে এখানে একটা ডিজাইন যাতে একটা বেটার ডিজাইন পাই। আমাদের যখন টেবিলগুলো ক্রিয়েট করি ডেটাবেজে আমরা সবসময়ই চাবো যে আমরা যাতে সবচেয়ে অপটিমাল ডেটাবেসটা ক্রিয়েট করতে পারি, বা টেবিলস গুলো যাতে এমন ভাবে ক্রিয়েট করি যে কোনো প্রবলেম হলে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। সো নর্মালাইজেশন আমরা ওই কারণেও করি যে আমাদের যে স্কেমাটা বানাচ্ছি বা ডেটাবেজে যে টেবিলটা বানাচ্ছি সেটার স্ট্রাকচারটা যাতে খুব প্রপার হয় বা একটা বেটার ডিজাইন যাতে আমরা অ্যাচিভ করতে পারি। তার মানে আপনার আমরা যে নর্মালাইজেশন টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের স্কেমা ম্যাপিং হচ্ছে প্রিরিকুইজিট, আমরা স্কেমা ম্যাপিং না পারলে আমরা নর্মালাইজেশন পারবো না। তার মানে নর্মালাইজেশন টপিকের জন্য স্কেমা ম্যাপিং এর যা যা রুলস আপনারা দেখছেন সবকিছু আপনাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, না হলে আপনারা স্কেমা ম্যাপিং এ যেয়ে দেখবেন, সরি নর্মালাইজেশনে যেয়ে দেখবেন যে হচ্ছে আপনাদের ভুলভাল হচ্ছে। সো এখন আমি আসি একদম স্লাইডের জিনিসটাতে যে এখানে কি বলা হয়েছে। সো দেখেন এখানে বলছে যে ডেটাবেস নর্মালাইজেশন ইজ দি প্রসেস অফ ডিকম্পোজিং, তার মানে ব্রেকিং ডাউন
inefficient relations or tables into smaller relations in order to minimize data redundancy and avoid update anomalies. So আমাদের আজকের যে 20 minutes এর যে rest of the conversation হবে সেটা হবে হচ্ছে এই আপডেট অ্যানোমেলিজ এর উপর বেস করে। সো আপডেট অ্যানোমেলি মানে কি? আরেকটা জিনিস দেখেন এখানে বলা আছে স্টোরেজ ওয়েস্ট হচ্ছে আপনার অ্যাভয়েড করে। স্টোরেজ ওয়েস্ট মানে হচ্ছে ওই যে রিডান্ডেন্ট ইনফরমেশন অ্যাভয়েড করাকেই স্টোরেজ ওয়েস্ট হচ্ছে আমরা অ্যাভয়েড করা বলতেছি আর কি। সো আপডেট অ্যানোমেলি কি? আপডেট অ্যানোমেলি তো আমরা জানি, অ্যানোমেলি মানে হচ্ছে আমার কোনো প্রবলেম, অ্যান্ড আপডেট মানে আমরা জানি যে এক্সিস্টিং ইনফরমেশন আছে ওইখানে আমি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি বা ওখান থেকে কোনো কিছু ডিলিট করতে চাচ্ছি বা ওখান থেকে কোনো কিছু মডিফাই করতে চাচ্ছি। অ্যাড করতে চাচ্ছি মানে ধরেন যে আমরা একটা নতুন রো অ্যাড করতে চাচ্ছি। ডিলিট করতে চাচ্ছি মানে হচ্ছে ধরেন আমি টেবিল থেকে এক্সিস্টিং কোনো ইনফরমেশন ডিলিট করব বা এক্সিস্টিং কোনো রো ডিলিট করব বা এক্সিস্টিং কোনো কলাম ডিলিট করব। আর মডিফিকেশন অ্যানোমেলি মানে হচ্ছে ধরেন আমাদের এই যে আপনারা ল্যাব ওয়ানে যেটা দেখে আসছেন যে টেবিলের নাম আপডেট করা যায়, ধরেন ল্যাব গ্রেডস আপনার টেবিলের নাম ছিল এখন হচ্ছে ল্যাব ওয়ান গ্রেডস দিবেন, বা কলামের নেম ছিল হচ্ছে প্রজেক্ট মার্কস এখন হচ্ছে আপনি জাস্ট ওইটাকে আপডেট করবেন মার্কস দিয়ে। সো আমার এই যে টেবিলের নাম বা কলামের নাম আপডেট করাকে হচ্ছে আমরা কি বেসিক্যালি মডিফিকেশন অ্যানোমেলির মধ্যে বলতেছি। সো আমাদের বেসিকলি নর্মালাইজেশনটা আমরা করি হচ্ছে ফার্স্ট অফ অল রিডান্ডেন্সি অ্যাভয়েড করার জন্য, বেটার ডিজাইন করার জন্য, এন্ড হচ্ছে এই অ্যানোমেলি গুলো যাতে আমার অ্যারাইজ না করে সেটা অ্যাভয়েড করার জন্য। সো আমরা যখন স্কেমাটা বানাই আমাদের স্কেমাটা তো প্রপার নাও হইতে পারে, তাই না? আমরা যে এখানে যে স্কেমাটা বানায় আসলাম এই স্কেমাটা তো প্রপার নাও হইতে পারে। এমন ভাবে টেবিল ম্যাপিং করছি যে এখন যদি নতুন কোনো ইনফরমেশন অ্যাড করতে যাই দিবে না, বা কোনো কিছু যদি ডিলিট করতে যাই প্রবলেম হবে। ধরেন যে আমি প্রাইমারি কি ডিলিট করে দেওয়ার চেষ্টা করতেছি, তাইলে তো পসিবল না, তাইলে তো আমাকে হচ্ছে দেখাবে, এরর দেখাবে। বা ধরেন কোনো একটা হচ্ছে আমি কলামের নাম আপডেট করতে চাচ্ছি বাট আমি রেফারেন্সটা ঠিক মতো দেই নাই, লাস্টের ডেটা টাইপটা ঠিক মতো দেই নাই। সো এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমাদেরকে হচ্ছে নর্মালাইজেশন করা লাগে। সো আপডেট অ্যানোমেলিজ এর মধ্যে আমি যদি একদম এক্সাম্পলে চলে যাই, কারণ মুখে মুখে বললে এক্সাম্পলটা ক্লিয়ার হয় না, বাট আমরা যদি একদম ইনসারশন অ্যানোমেলি, ডিলিশন অ্যানোমেলি এন্ড আপডেট অ্যানোমেলির এক্সাম্পলস দেখি। সো ফার্স্টে হচ্ছে ইনসারশন অ্যানোমেলি, যে আমি কোনো কিছু একটা অ্যাড করার চেষ্টা করতেছি আমার এক্সিস্টিং টেবিলে, বাট সেটা আমি অ্যাড করতে পারতেছি না যদিও এটা অ্যাড হওয়ার কথা। সো এরকম সিনারিও কোথায় হতে পারে? ধরেন আমার সিনারিওটা ছিল যে এমপ্লয়ি একটা হচ্ছে আপনার টেবিল আছে আর প্রজেক্ট একটা টেবিল আছে। আমি যেটা করলাম যে এমপ্লয়ি আর প্রজেক্ট টেবিলটাকে একসাথে আমি হচ্ছে বেসিক্যালি ধরেন যে ড্র করছি। ওই যে আমরা মার্জড রিলেশনশিপের কথা বলি না যে 1:1 বা 1:n এর জন্য মার্জড রিলেশনশিপ হচ্ছে ইউজ করা যায়। ধরেন এমপ্লয়ি আর প্রজেক্ট হচ্ছে আমি মার্জড রিলেশনশিপ দিয়ে হচ্ছে বেসিক্যালি ড্র করলাম। তাহলে কি হবে? এমপ্লয়ির যে প্রাইমারি কিটা ছিল সেটা হচ্ছে এসএসএন, প্রজেক্টের যে প্রাইমারি কি ছিল সেটা হচ্ছে পি নাম্বার। তার মানে এমপ্লয়ি প্রজেক্ট টেবিলে আমি চিনবো হচ্ছে এসএসএন আর হচ্ছে পি নাম্বারের কম্বিনেশন দিয়ে, তার মানে কম্পোজিট প্রাইমারি কি দিয়ে হচ্ছে আমি বেসিক্যালি এই এমপ্লয়ি প্রজেক্ট টেবিলটাকে চিনতেছি। এরপর দেখেন এখানে হচ্ছে আপনার আওয়ার্স আছে, তার মানে প্রজেক্টে কত ঘন্টা কাজ করছে এটা একটা অ্যাট্রিবিউট আছে। সো এটা বেসিক্যালি আমরা জানি প্রজেক্ট টেবিল থেকেই আসার কথা। দেন ই নেম, তার মানে হচ্ছে এমপ্লয়ি নাম। সো এমপ্লয়ি নামটা এমপ্লয়ি টেবিল থেকে আসতেছে। প্রজেক্টের নেম পি নেম, এটা প্রজেক্ট টেবিল থেকে আসতেছে। প্রজেক্টের লোকেশন এটাও আমার প্রজেক্ট টেবিল থেকে আসতেছে। দেখেন উপরে রিডান্ডেন্সি রিডান্ডেন্সি কেন লেখা? কারণ উডেন্ট ইট বি বেটার যদি আমি প্রজেক্টের জন্য একটা সেপারেট টেবিল রাখতাম যেখানে আপনার প্রজেক্ট নেম আর লোকেশনটা থাকতো, এন্ড হচ্ছে আপনার এটা বেটার হইতো না যে এমপ্লয়ি টেবিল আমরা বানাইতাম যেখানে এসএসএন থাকতো, তারপরে আপনার হচ্ছে আওয়ার্স থাকতো এন্ড হচ্ছে এমপ্লয়ি নেম থাকতো। আমরা কিন্তু এইভাবেই ম্যাপিংটা করি, রাইট? সো রিডান্ডেন্সি অ্যাভয়েড করার জন্য দেখেন কিছু জিনিস আমরা ইনটুইটিভলি আগে থেকেই অ্যাভয়েড করি। সো এখানে রিডান্ডেন্সি লেখার রিজনটাই হচ্ছে যে এই টেবিলটাতে প্রজেক্ট নেম প্রজেক্ট লোকেশন আর না রেখে একটা সেপারেট টেবিল করা উচিত ছিল প্রজেক্টে, যেখানে প্রজেক্ট নেম আর প্রজেক্ট লোকেশনটা থাকতো আর প্রজেক্ট নাম্বারটা থাকতো। আর এমপ্লয়ির জন্য একটা সেপারেট টেবিল ক্রিয়েট করা উচিত ছিল যেখানে এসএসএন থাকতো, আওয়ার্স থাকতো আর হচ্ছে আমার এমপ্লয়ির নামটা থাকতো।
সো এখন এখানে রাখছি, কোনো সমস্যা নাই আপাতত, বাট প্রবলেমটা কখন হবে? প্রবলেমটা দেখেন, আমি একটা নতুন এমপ্লয়ি ইনসার্ট করার চেষ্টা করতেছি, বাট পারতেছি না। কেন পারতেছি না? কারণ তার জন্য একটা প্রজেক্ট অ্যাসাইন্ড না। সো আমি যদি খুব সিম্পলি বলি, ধরেন আমাদের হচ্ছে একটা কোম্পানি আছে এবিসি, অ্যান্ড এই এবিসি কোম্পানিতে একজন নতুন এমপ্লয়ি আসছে। ধরেন সেই এমপ্লয়িকে আমার এসএসএনটা হচ্ছে তার 1 2 3 4। সো যখন কোম্পানিতে নতুন এমপ্লয়ি আসে, তাকে তো আমি সাথে সাথে কোনো প্রজেক্টে অ্যাসাইন করে দিব না। তাকে তো আগে কাজগুলা বুঝতে হবে, দেন আমি তাকে প্রজেক্টে অ্যাসাইন করব। সো আমি তারপরও আমার ডেটাবেজে তো তার ইনফরমেশন রাখতে হবে, তাই না? সো আমার ডেটাবেজে ইনফরমেশন স্টোর করার জায়গাটা হচ্ছে এমপ্লয়ি প্রজেক্ট টেবিলটা। সো আমি এই জায়গায় হচ্ছে 1 2 3 4 বসাইলাম। তারপর ধরেন তার নাম হচ্ছে সাপোজ নাম হচ্ছে ধরেন আবির। আর কিন্তু তার কোনো ইনফরমেশন থাকার কথা না, তার প্রজেক্ট নেম নো থাকার কথা না, তার মানে এখানে নাল বসাইতে পারবো। প্রজেক্ট লোকেশনও থাকার কথা না, এখানে নাল বসাইতে পারবো। আবার আওয়ার্সও থাকার কথা না, কারণ সে তো কোনো প্রজেক্টেই নেই, তাইলে তার কিসের আওয়ার্স? তো এখানেও নাল বসাইতে পারবো। বাট খেয়াল করেন, প্রজেক্ট নাম্বারে কি নাল বসাইতে পারবো? এটার অ্যান্সারটা আমি আপনাদের কাছ থেকে নিব। ইজ ইট পসিবল যে প্রজেক্ট নাম্বারে আমি নাল বসাবো? এটা কি ইয়েস নাকি নো? একটু বলেন তো কেউ। মানে এটা কি ভ্যালিড? আমি যে ইনফরমেশনটা দিলাম, প্রজেক্ট নাম্বারে যে নাল দিলাম, ইজ ইট, মানে এটা কি ডেটাবেজের রুল ফলো করতেছে না ভায়োলেট করতেছে? না মিস, এটা ভায়োলেট করতেছে। ভায়োলেট করতেছে না, কারণ কি? আমরা জানি যে আমাদের যে হচ্ছে বেসিকলি প্রাইমারি কি থাকে, প্রাইমারি কিতে কোনো অংশই আমার নাল হইতে পারবে না। বাট দেখেন 1 2 3 4 যে এমপ্লয়িটা আমার ডেটাবেজে অ্যাড হইলো, তার ইনফরমেশন আমি স্টোর করতে গিয়ে, জাস্ট বিকজ দুইটা টেবিল কম্বাইন করা, প্রজেক্ট নাম্বারে আমি যদি নাল দিয়ে বসাইতে যাই, এখানেই আমাকে ডেটাবেজ ইনসার্ট করতে দিবে না। বলবে যে না, এই ইনফরমেশন তো ইনসার্ট করা যাবে না, কারণ আপনি প্রাইমারি কিতে নাল রাখার চেষ্টা করতেছেন। সো এটা কিন্তু বেসিকলি আমাদের ইনসার্শন অ্যানোমেলি, যে একটা ডেটা ইনসার্ট করতে গেলাম বাট আমি ইনসার্ট করতে পারলাম না, জাস্ট বিকজ এখানে এসএসএন আর পি নাম্বার হচ্ছে প্রাইমারি কির পার্ট। সো আমি চাইলে, আবার এমনও যদি হয় যে ভাইস ভার্সা কেসও হইতে পারে, সো ভাইস ভার্সা কেসটাও দেখাই আপনাদের। ধরেন একটা প্রজেক্ট হচ্ছে আমি লঞ্চ করছি, উইচ ইজ হচ্ছে আপনার প্রোডাক্ট এ। সো আমি নতুন প্রজেক্ট চাইলেই আমার কোম্পানিতে লঞ্চ করতে পারি। সো আরেকটা সিনারিও কি হইতে পারে, যে আমি প্রোডাক্ট এ একটা প্রজেক্ট লঞ্চ করতেছি, অ্যান্ড এটার লোকেশনটা ধরেন হচ্ছে ঢাকা বেসড। সো এটা একটা ঢাকা বেসড প্রজেক্ট। সো আমি এখানে যদি ইনসার্ট করতে যাই, তাহলে কি হবে? আমি হচ্ছে প্রোডাক্ট নেমে বসাবো হচ্ছে প্রোডাক্ট এ, আর এর পাশাপাশি আমি হচ্ছে বেসিকলি আমাদের যে প্রজেক্ট লোকেশনটা আছে সেখানে বসাবো ঢাকা। সো আমি এই জায়গায় বসাবো ঢাকা। দেখেন, প্রজেক্ট লঞ্চ করার সাথে সাথেই যে এমপ্লয়ি দিতে হবে, নট নেসেসারি। আমি একটা প্রজেক্ট লঞ্চ করছি, এরপর আমি এক্সপার্টিস দেখে আমি এখানে প্রজেক্টে মানুষকে নিব। সো আমার কিন্তু প্রজেক্ট নেম আর প্রজেক্ট লোকেশন বাদে আমার আর কোনো ইনফরমেশন থাকার কথা না। ধরেন প্রজেক্টের নাম্বার তো থাকতে হবে, যে আমি প্রোডাক্ট এ নামক তো আরো প্রজেক্ট থাকতে পারে। সো আমি এই প্রজেক্টটাকে বুঝবো কিভাবে? সো ধরেন প্রজেক্টের নাম্বার হচ্ছে লাস্ট নাম্বার তো 30, ধরেন এটা হচ্ছে 31 নাম্বার প্রজেক্ট। সো প্রজেক্টটা লঞ্চ করলাম, সো আপাতত কোনো এমপ্লয়ি নেই, তার মানে কি আমার এমপ্লয়ি নেমে নাল বসবে। তারপর আমি এখনো তো কোনো ঘন্টা কাজ করা হয়নি প্রজেক্টের উপর, মাত্র লঞ্চ করা হয়েছে, সো আমার এই জায়গাতেও নাল বসবে। আবার খেয়াল করেন, সিন্স দেয়ার্স নো এমপ্লয়ি, সো দেয়ার্স নো এসএসএন নাম্বার অ্যাজ ওয়েল, এখানেও নাল বসবে। দেখেন, ফার্স্ট কেসে যেমন আমার হচ্ছে ভায়োলেট করতেছিল ডেটাবেজের রুল, এখানেও কিন্তু ভায়োলেট করতেছে, বিকজ এসএসএন ইজ পার্ট অফ মাই প্রাইমারি কি, বাট আমি সেখানে নাল রাখার চেষ্টা করতেছি। তার মানে আমি যদি এই প্রোডাক্ট এর ইনফরমেশন এই টেবিলে স্টোর করতে যাই, তাহলে আমাকে বলবে যে না, আপনি এটা স্টোর করতে পারবেন না, কারণ আপনি প্রাইমারি কিকে নাল হিসাবে সেট করার চেষ্টা করতেছেন। সো
কোনোটাই আমার অ্যালাউ করবে না। আমার এমপ্লয়ির ইনফরমেশনও আমি করতে পারবো না আনটিল এন্ড আনলেস তার কোনো প্রজেক্টে এসে অ্যালাইন। আবার আমি কোনো নতুন প্রজেক্টও লঞ্চ করতে পারবো না আনটিল এন্ড আনলেস কোনো এমপ্লয়ি তাতে আছে। এটা তো আমার ডেটাবেজের জন্য খুব একটা ভালো ডিজাইন হইলো না। সো এই প্রবলেমটা কখন হইতো না, যদি আমি পি নেম, পি লোকেশন আর পি নাম্বার দিয়ে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করতাম। সেখানে কিন্তু আমি প্রোডাক্টের ইনফরমেশন ইজিলি হচ্ছে স্টোর করতে পারতাম। কিভাবে স্টোর করতে পারতাম? 31 প্রোডাক্ট এ ঢাকা, যেখানে আপনার বেসিক্যালি 31টা যেহেতু হচ্ছে আপনার প্রাইমারি কি, সো 31টাকে আমি আন্ডারলাইন করে দিই। সিমিলারলি আমি যদি আবিরের ইনফরমেশন ধরেন এমপ্লয়ি টেবিলটা থাকতো, যেখানে এসএসএন, আওয়ার্স আর ই নেম আছে, সো আমি সেটাও লিখি যে এসএসএন হচ্ছে 1234, আওয়ার্স হচ্ছে আপাতত 0, সে যেহেতু ধরেন কোনো কাজ করে নাই প্রজেক্টে আপাতত, আর নেম হচ্ছে তার বেসিক্যালি আবির, সো নেম হচ্ছে তার আবির। সো 1234টাকে আমি আন্ডারলাইন করি। সো 1234কে আন্ডারলাইন করলে আপনার বেসিক্যালি এটাকে আমি প্রাইমারি কি বুঝাচ্ছি দেখেন, এখন কিন্তু অ্যালাউড। এখন আমি এই 31A ঢাকাও আমি হচ্ছে প্রজেক্ট টেবিলে ইনসার্ট করতে পারতাম, আবার এমপ্লয়ি টেবিলে আমি আবিরের ইনফরমেশনও ইনসার্ট করতে পারতাম, কোনো প্রবলেমই হইতো না। সো এই রুলগুলা কিন্তু আমরা হচ্ছে মেনটেন করি। এতদিন জানতাম না কেন মেনটেন করি, এখন আমরা জানলাম যে ইনসার্শন অ্যানোমেলি অ্যাভয়েড করার জন্য উই ডু দিস। এরকম আমরা সেপারেট সেপারেট টেবিল বানাই। সো আমরা যে বলি যে রিলেশনাল স্কেমাতে বা আমরা যখন ইআর বানাই, তখন আমরা যে বলি যে প্রত্যেকটা যারাই ইন্টারঅ্যাক্ট করতেছে সিস্টেমে তাদের জন্য আমরা সেপারেট টেবিলস বানাই। এটা রিজনটাই হচ্ছে বেসিক্যালি এখানে যে আমাদের ইনসার্শন অ্যানোমেলি যাতে না হয়। সো এটা কি ক্লিয়ার আপনাদের ইনসার্শন অ্যানোমেলিটা? কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? ইয়েস নো কিছু একটা বলেন, নাহলে আমি আসলে মানে ক্লারিফিকেশন পাচ্ছি না, বুঝতেছেন নাকি বুঝতেছেন না। না থাকলেও বলেন যে না মিস নাই, আপনি প্রসিড করতে পারেন। আছে কোনো সমস্যা আপনাদের এটা বুঝতে? ওকে, থ্যাংক ইউ। একটু রেসপন্ড করেন, নাহলে আমি তো আপনাদেরকে অফলাইন ক্লাসের মতো দেখতে পারতেছি না। সো আপনারা যদি ক্লুলেসও থাকেন, তারপর আমার কিন্তু বুঝার কোনো ওয়ে নাই। আচ্ছা, এরপর আসি যে ডিলেশন অ্যানোমেলি। সো ডিলেশন অ্যানোমেলি হচ্ছে ইনসার্শন অ্যানোমেলি ঠিক উল্টা। ইনসার্শন অ্যানোমেলি হচ্ছে এক্সিস্টিং ইনফরমেশন, আমি কোনো ইনফো অ্যাড করার চেষ্টা করতেছি। ডিলেশন অ্যানোমেলি হচ্ছে এক্সিস্টিং ইনফরমেশন আছে, এই যে ক্লাসটা শেষ হবে এন্ড এখন হচ্ছে সব জয়েন দিচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য। সো ডিলেশন অ্যানোমেলি হচ্ছে আপনার বেসিক্যালি উল্টাটা, যে এক্সিস্টিং ইনফরমেশন থেকে আমি কিছু ডিলিট করার চেষ্টা করতেছি। সো সেটা কিভাবে হইতে পারে? ধরেন আমার একজন এমপ্লয়ি আছে নারায়ণ নাম্বারে। সো নারায়ণ হচ্ছে ডিলিট হয়ে যেতে পারে কখন? যখন হচ্ছে সে যেই প্রজেক্টটাতে আছে সেটাও ডিলিট হয়ে যাচ্ছে। সো আমরা জাস্ট এই সিনারিও থেকে বোঝার চেষ্টা করি, এই স্টেটমেন্ট থেকে না বুঝে। সো আগে হচ্ছে আমি নারায়ণকে বেসিক্যালি ম্যাপ করি। সো এই যে নারায়ণ হচ্ছে এই সাইডে আছে, আপনার থার্ড যে রোটা এখানে হচ্ছে নারায়ণের ইনফরমেশন আছে। আগে দেখি নারায়ণের কি রিপিটেড কোনো ইনফরমেশন আছে নাকি, নাই। কারণ কি, ও তো তার এসএসএন দিয়ে হচ্ছে অ্যালাইন। এখন হচ্ছে নারায়ণ কোন প্রজেক্টে আছে? নারায়ণ প্রজেক্টে আছে হচ্ছে আপনার প্রোডাক্ট জেড। সো প্রোডাক্ট জেড তো আমি আর নাম দিয়ে চিনবো না, তাকে চিনবো তার প্রজেক্ট নাম্বার দিয়ে। সো সে হচ্ছে 3 নাম্বার প্রজেক্টে অ্যালাইন্ড। এখন সিনারিওটাতে আমরা আসি। সো সিনারিওটা হচ্ছে যে বেসিক্যালি আমি যদি ধরেন যে প্রোডাক্ট জেড যেই প্রজেক্টটা আছে এই প্রজেক্টের কাজটা শেষ। সো এই প্রজেক্টের কাজটা শেষ এন্ড নাও আই ওয়ান্ট টু ডিলিট দিস ফ্রম মাই ডেটাবেস। সো ধরেন আমি এই 3 নাম্বার যে আমার প্রজেক্টটা আছে তাকে আমি ডিলিট করে দিব। সো ডিলিট করে দিলে যদি নরমালি এই টেবিলটা আমি প্রপারলি বানাইতাম তাইলে কিন্তু প্রজেক্টটাই জাস্ট ডিলিট হয়ে যেত। যদি পি নাম্বার, পি নেম আর পি লোকেশন দ্বারা একটা টেবিল থাকতো, ওখানে জাস্ট যদি আমি 3 নাম্বার প্রজেক্টটা ডিলিট করে দিতাম তাহলে প্রোডাক্ট জেড এর ইনফরমেশনই জাস্ট হচ্ছে ডিলিটেড হইতো, অন্য কোনো ইনফরমেশনে কোনো ইম্প্যাক্ট করতো না। বাট এখানে দেখেন ক্যাচ আছে, এমপ্লয়ি যে প্রজেক্ট টেবিলটা আছে তাকে আমি চিনি হচ্ছে এসএসএন আর হচ্ছে আমার প্রজেক্ট নাম্বারের কম্বিনেশন দিয়ে। সো আমি যদি 3 ডিলিট করতে যাই, 3 তো আমার ডিলিট করতে দেওয়া উচিত না, কারণ তার সাথে 2টা স্টুডেন্টের বা 2টা এমপ্লয়ির এসএসএন অ্যাসোসিয়েটেড। এক হচ্ছে নারায়ণ, আরেকটা যদিও এক্সাম্পলে বলা নাই,
বাট ওয়ং এর ইনফরমেশনও কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড। দেখেন ওয়ং এর ইনফরমেশনও কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড, বাট ওয়ং এর ইনফরমেশন নিয়ে কোনো প্রবলেম হবে না কেন? কারণ ওয়ং অন্যান্য প্রজেক্টেও আছে, যেমন ওয়ং 2 নাম্বার প্রজেক্টেও আছে, তারপর ওয়ং হচ্ছে 20 নাম্বার প্রজেক্টেও আছে, তারপর ওয়ং হচ্ছে আপনার 10 নাম্বার প্রজেক্টেও আছে। সো ইভেন ইফ আই ডিলেট প্রজেক্ট নাম্বার 3, তার এসএসএন যদি ডিলেটও হয়ে যায়, ওয়ং এর ইনফরমেশন কিন্তু হারাচ্ছি না, বিকজ ওয়ং এর ইনফরমেশন আমি 2 নাম্বার প্রজেক্ট থেকেও পাবো, 10 নাম্বার প্রজেক্ট থেকেও পাবো, 20 নাম্বার প্রজেক্ট থেকেও পাবো। সো তার জন্য কোনো প্রবলেম নেই। বাট প্রবলেম হচ্ছে নারায়ণের জন্য। দেখেন নারায়ণ এই যে এমপ্লয়িটা আছে, সে এই ডেটাবেজে জাস্ট একবারই আসছে এন্ড সে এই ডেটাবেজে জাস্ট প্রজেক্ট নাম্বার 3-এই কাজ করতেছে। সো দা মোমেন্ট আমি প্রজেক্ট নাম্বার 3টা ডিলিট করে দিচ্ছি, তার মানে তার এসএসএনটাও ডিলিট হয়ে যাচ্ছে। সো পুরা ডেটাবেস থেকে কিন্তু তার ইনফরমেশনটা হারায় যাচ্ছে। বাট আমি কিন্তু চাবো না যে আমার যে এমপ্লয়ি তার প্রজেক্টের কাজ শেষ, বাট আমি কি এটা কখনোই চাবো যে তার হচ্ছে ডেটাবেস থেকে ইনফরমেশন হারায় যাক? এটা তো চাবো না, রাইট? বাট আমি যদি এখন 3 নাম্বার প্রজেক্টটা ডিলিট করি, ওয়ং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না, বাট নারায়ণের ইনফরমেশনই হারায় যাচ্ছে। তার মানে টেকনিক্যালি আই এম লুজিং দি ইনফরমেশন অফ এন এমপ্লয়ি। সো এই যে আমার এখানে কিন্তু বেসিক্যালি কি হইলো, ডিলেশন অ্যানোমেলি, যে আমি প্রজেক্ট নাম্বার ডিলিট করলাম, তার মানে আমার এসএসএনটাও ডিলিট করতে হবে। সো আমার পুরা এই রোটা ডিলিটেড, তার মানে আমি একটা ইনফরমেশন হারাই ফেলতেছি। এটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারতাম? সেম ইনসারশন অ্যানোমেলির মতোই আমার সলিউশনটা, যে এখন যদি ধরেন প্রজেক্ট একটা টেবিল থাকতো, সো প্রজেক্ট যদি একটা টেবিল থাকতো, ওইখান থেকে যদি আমি এই 3 নাম্বার প্রজেক্টটাকে হচ্ছে ডিলিট করতাম, কোনো প্রবলেমই কিন্তু ছিল না। প্রোডাক্ট জেড কে ধরেন আমি যদি ডিলিট করে দিতাম, কোনো প্রবলেমই ছিল না, কারণ আমার যে এমপ্লয়ির যে ইনফরমেশন গুলো আছে, বা স্পেসিফিক্যালি এখানে যদি আমি নারায়ণের কথা বলি, তাহলে নারায়ণ ইনফরমেশন কিন্তু আমার অন্য টেবিলে আছে। সো আমি তার লাস্টের জাস্ট 4টা এসএসএন লিখি, 4টা 4, দেন তার নামটা লিখি, এন্ড হচ্ছে আপনার সে কত ঘন্টা কাজ করছে সেটাও রেখে রাখি। সো দেখেন আমি যদি এখানে প্রোডাক্ট জেড এর ইনফরমেশন ডিলিট করে দিই, নারায়ণের ইনফরমেশনে কোনো প্রবলেমই পড়তেছে না বা কোনো ইম্প্যাক্টই পড়তেছে না, বিকজ ইটস স্টোরড ইন আ সেপারেট টেবিল। সো এই যে আমার যে এখানে সমস্যাটা হইলো, যে জাস্ট প্রজেক্ট নাম্বার ডিলিট করার কারণে আমার ইনফরমেশন লস্ট হয়ে গেল, সো এটা হচ্ছে ডিলেশন অ্যানোমালি। দেখেন এখানে বলাও আছে যে সাম ডেটা is unintentionally lost due to the deletion of some other data. এটা যে কারোর কেসেই হতে পারতো, এটা যে নারায়ণের কেসেই হবে এটা নট ট্রু। যেমন হচ্ছে আপনার ধরেন যে বর্গ জেমস ই যে আছে, সো বর্গ এই জেমস ই কিন্তু টেবিলে আর কোনো জায়গায় নাই। সো আমি যদি 20 নাম্বার প্রজেক্ট ডিলিট করে দেই, তাহলে কিন্তু বর্গ জেমস এর ইনফরমেশন লস্ট হয়ে যাবে। দেখেন ওয়ালেসের ইনফরমেশন লস্ট হবে না, বিকজ ওয়ালেস 30 নাম্বার একটা প্রজেক্টে আছে। সো আমি যদি 20টা ডিলিটও করে দিই, ওয়ালেসের ইনফরমেশন আমি 30 নাম্বার প্রজেক্ট থেকে পাবো। বা হচ্ছে আমি এই যে 20 নাম্বার যদি ডিলিট করে দিই, ওয়াং এর ইনফরমেশন নিয়েও কোনো প্রবলেম নেই, কারণ ওয়াং 10 নাম্বার প্রজেক্টে আছে। সো যাদের মাল্টিপল প্রজেক্টসে অ্যালাইন্ড তাদের কারণে তাদের জন্য কোনো প্রবলেম হবে না এই টেবিলে, বাট যে জাস্ট একবারই একটা প্রজেক্টেই কাজ করতেছে তার জন্য কিন্তু এটা একটা প্রবলেম। সো আমরা এই কারণেই রিডান্ডেন্সি অ্যাভয়েড করার জন্য বা ডিলেশন বা ইনসারশন অ্যানোমালি অ্যাভয়েড করার জন্য আমরা প্রত্যেকটা সেপারেট এন্টিটির জন্য এক একটা করে সেপারেট টেবিল ক্রিয়েট করি। আমরা কখনো এরকম মার্জড রিলেশনশিপ অ্যাপ্রোচে যাই না, যেখানে হচ্ছে যে দুইটা এন্টিটির ইনফরমেশন আমি একই সেম টেবিলে রাখতেছি। এই কারণেই দেখবেন ক্লাসে আমি আপনাদেরকে বলতেছিলাম যে মার্জ রিলেশনশিপ একটা ওয়ে আছে, বাট আমরা অ্যাভয়েড করি হচ্ছে রিডান্ডেন্সি অ্যাভয়েড করার জন্য। সো তখন যদি না বুঝে থাকেন, বেসিকলি হচ্ছে এই আমরা ডিলেশন এন্ড ইনসারশন অ্যানোমালির জন্য এই কাজটা অ্যাভয়েড করি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এটা পড়াই আমি আপনাদেরকে শেষ করে দিই, কারণ হচ্ছে 10টা 20 পর্যন্ত আপনাদের ক্লাস টাইম। তো মডিফিকেশন অ্যানোমালি পর্যন্ত আমরা যাই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি 1NF 2NF এন্ড 3NF পর্যন্ত পড়বো। এইবার আপনাদের BCNF আছে। সো BCNF হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের যে অফলাইন ক্লাসটা আছে ওইখানে দেখবো, বিকজ BCNF ইজ আ ডিফিকাল্ট কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড, ওইটা আমি আপনাদেরকে অনলাইনে দেখাবো না। আচ্ছা, এরপর আসি মডিফিকেশন অ্যানোমালি। মডিফিকেশন অ্যানোমালি মানে হচ্ছে এক্সিস্টিং কোনো ইনফরমেশন আছে, সেটাকে আমি আপডেট করার চেষ্টা করতেছি। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা বেসিক্যালি অ্যাড্রেস করি।
সো মডিফিকেশন অ্যানোমালি হচ্ছে আপডেট, বেসিক্যালি আপডেট করতে গিয়ে কোনো একটা এরর হয়েছে। যেমন আমার প্রোডাক্ট এক্স যেটা অলরেডি আমার টেবিলে আছে, সো প্রোডাক্ট এক্স এর যে ইনফরমেশনটা আছে তার লোকেশনটা ধরেন হচ্ছে চেঞ্জ হয়েছে। তার লোকেশন এক্সিস্টিং লোকেশন ছিল হচ্ছে বেলেরি, আমার প্রোনাউন্সিয়েশনে মিস্টেক থাকতে পারে, এন্ড সেটা হচ্ছে আমি সুগারল্যান্ড দিয়ে হচ্ছে আপডেট করব। তার মানে এইটার জায়গায় এখন হচ্ছে আমি সুগারল্যান্ড দিয়ে হচ্ছে আপডেট করব। সো এখানেও সুগারল্যান্ড বসবে, এখানেও সুগারল্যান্ড বসবে। এন্ড বাট খেয়াল করেন যে এখানে কি বলছে যে এসএসএন 1 2 3 4 5 6 7 8 9 এন্ড পি নাম্বার হচ্ছে 1। তার মানে আমি ইনফরমেশনটা যে আপডেট করার চেষ্টা করতেছি সব জায়গায় আমি আপডেট করার চেষ্টা করতেছি না, আমি জাস্ট এই কেসটাতে আপডেট করার চেষ্টা করতেছি। যে আমার যেখানে হচ্ছে বেসিকলি এসএসএন হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 9 এন্ড যার প্রজেক্ট নাম্বার হচ্ছে 1। দেখেন প্রজেক্ট নাম্বার 1 কিন্তু আরেক জায়গায়ও আছে, তাই না? যে আমার এই জায়গায়ও 1 আছে, বাট তারটা আমি আপডেট করার চেষ্টা করতেছি না কারণ তার এসএসএন ডিফারেন্ট। আমি জাস্ট চেষ্টা করতেছি যে স্মিথ জন বি যে যার এসএসএন 1 2 3 4 5 6 7 8 9 যে প্রজেক্ট নাম্বার 1 এ অ্যালাইন, সে প্রোডাক্ট এক্স এ কাজ করতেছে, বাট তাকে ধরেন আমি মাইগ্রেট করাইছি। সো কোম্পানিতে মাইগ্রেশন হয় না যে আমাদের হচ্ছে ধরেন যে একই প্রোডাক্ট বা প্রজেক্টে কাজ করতেছে বাট ফ্রম ডিফারেন্ট লোকেশন। সো এই যে জন বি স্মিথ যে প্রজেক্ট নাম্বার 1 এ কাজ করতেছে তার লোকেশনটা আমি হচ্ছে জাস্ট সুগারল্যান্ডে নিয়ে যাচ্ছি। বাট প্রবলেমটা কি হয় দেখেন, যে আমি যখনই প্রজেক্ট নাম্বার 1 ধরে এই ইনফরমেশনটা আমি আপডেট করতে যাব এই প্রোডাক্ট এক্স এর জন্য, সিমিলারলি আমার যখনই প্রজেক্ট নাম্বার আবার 1 পাবে তখন কিন্তু এই জায়গায়ও সুগারল্যান্ড আপডেট হয়ে যাবে। বাট সেটা তো আমি চাইনি, আমি জাস্ট চাইছি তার জন্যই আপডেট করতে। সো এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বেসিকলি ইনকারেক্ট আপডেট হচ্ছে। বা এটাও যদি আপনাদের একটু কনফিউশন হয়, ধরেন যে আমি আরেকটা এক্সাম্পল দিই। যেমন ধরেন যে আপনার এখানে তো প্রজেক্ট লোকেশন আপডেট করার চেষ্টা করতেছিল, ধরেন যে আপনার এখন এখানে হচ্ছে সাপোজ এসএসএনই ধরেন আপডেট করার চেষ্টা করতেছে, যে ওর যে এসএসএনটা ছিল সেই এসএসএনটাই আপডেট করার চেষ্টা করতেছে। সো প্রজেক্ট নাম্বার 1 এ যারাই আছে না কেন সবার এসএসএন কিন্তু আপডেট হয়ে যাবে। কারণ কি, আমার এসএসএন এন্ড প্রজেক্ট নাম্বার কামস হ্যান্ড ইন হ্যান্ড। সো আমি যদি এমন হয় যে প্রজেক্ট নাম্বার 1 এ জাস্ট এর এসএসএনটা আপডেট করার চেষ্টা করতেছি, এমন হইতেই পারে যে প্রজেক্ট নাম্বার 1 এ যারাই আসছে না কেন সবার এসএসএন আপনার হচ্ছে ধরেন 1 2 3 4 দিয়ে আপডেটেড হয়ে গেল। এটাও কিন্তু একটা ইনসারশন অ্যানোমেলি হয়। সো ইনসারশন অ্যানোমেলি যে জাস্ট হচ্ছে আপনার প্রাইমারি কি বাদেই হবে নট নেসেসারি, প্রাইমারি কির মধ্যেও কিন্তু ঘুরপাক বা ভেজাল লাগতে পারে। যেমন এই যে সুগারল্যান্ডের যে এক্সাম্পলটা দেওয়া, এটাতে প্রবলেম কখন হইতো না, যখন হচ্ছে ধরেন যে আমার যদি প্রজেক্ট নাম্বার 1 প্রোডাক্ট এক্স আর হচ্ছে আমি বেসিকলি তার বেলারে থেকে যদি আমি সুগারল্যান্ডে নিতাম কোনো প্রবলেম হইতো না। বাট এখানে ঝামেলাটা হচ্ছে যে এই যে ডিফারেন্ট এসএসএন একই পি নাম্বারে অ্যালাইন, বাট চেষ্টা করতেছিলাম জাস্ট জন বি স্মিথের লোকেশনটাকে মাইগ্রেট করার, বাট জাস্ট বিকজ সে হচ্ছে প্রজেক্ট নাম্বার 1 এ অ্যালাইন্ড এন্ড আপনার জয়েস এও প্রজেক্ট নাম্বার 1 এ অ্যালাইন, দুইজনের ইনফরমেশনই সুগারল্যান্ড দিয়ে আপডেট হয়ে গেল। সো এটা কিন্তু একটা প্রবলেম। এই প্রবলেমটা আমরা হচ্ছে আপডেট অ্যানোমেলিতে ফেস করতে পারি। বা এসএসএন এর যে এক্সাম্পলটা দিলাম, যে একটা প্রজেক্টে দুইজন মানুষ আছে, একজনের এসএসএন আপডেট হবে, সেম টেবিলে থাকলে কি প্রবলেম হইতো যে দুইজনেরই ধরেন 1 2 3 4 দিয়ে আপডেট হয়ে গেছে। সো এটাও কিন্তু একটা প্রবলেম, রিপিটেড ইনফরমেশন চলে আসতেছে। সো এটা অ্যালাউই করতো না, 1 2 3 4 1 কিন্তু দুইটা অ্যালাউই করতো না। বাট বেটার কি হইতো যদি প্রজেক্ট নাম্বার হচ্ছে আপনার সেপারেট টেবিলে থাকতো এন্ড এসএসএন হচ্ছে সেপারেট টেবিলে থাকতো। সো ধরেন প্রজেক্ট নাম্বার 1ই আছে এন্ড হচ্ছে আপনার এটা সেপারেট টেবিলে আছে এন্ড এমপ্লয়ি ইনফরমেশন গুলা ধরেন আছে 7 8 9 আর হচ্ছে 4 5 3। এখন ধরেন 7 8 9 এর ইনফরমেশনটা আপডেটেড হবে, ধরেন সে ভুল এসএসএন দিছে, তো তার ইনফরমেশন 1 2 3 4 দিয়ে আপডেট করব। দেখেন কোনো প্রবলেমই নেই সেপারেট টেবিলে থাকলে, বাট একই টেবিলে থাকলেই ঝামেলা। সো ইনসারশন রিলেশন অ্যানোমেলির পাশাপাশি আমাদের এরকম আপডেট বা মডিফিকেশন অ্যানোমেলি হয়, এটা টেবিলের নেমের
আপডেটের ক্ষেত্রেও হইতে পারে। কারণ ধরেন প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ আছে, ধরেন নামের কোনো চেঞ্জ করছেন, এরপর অন্য টেবিলে কোনো রেফারেন্স পাচ্ছে না, সো এই ধরনের প্রবলেমও হতে পারে। আপডেট এনএমএল এর এখানে একটা এক্সাম্পল দেওয়া, বাট আপডেট এনএমএল এর অনেক এক্সাম্পল হতে পারে। এখানে দেয়ার ক্যান বি থাউজেন্ডস অফ এক্সাম্পলস রিলেটেড টু আপডেট অ্যানোমেলি। সো মাথায় রাখবেন, যেই অ্যানোমেলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন, আমরা কখনোই এভাবে মার্জড অ্যাপ্রোচে টেবিলে রাখি না। আমরা হচ্ছে সেপারেট সেপারেট টেবিলে হচ্ছে ইনফরমেশন গুলোকে স্টোর করি। সো এই হচ্ছে আমাদের ৩ ধরনের অ্যানোমেলি। এই অ্যানোমেলি গুলো একটু আপনারা দেখবেন, মেমোরাইজ করার কিছু নাই। আপনাকে যেটা বেসিক্যালি করতে দিবে এক্সামে সেটা হচ্ছে যে আপনার ধরেন কোন জায়গায় ইনসারশন অ্যানোমেলি আছে, সো মিডে এটাই করে, আগে যদিও এটা ফাইনালে আসতো। সো একটা সিনারিও দিয়ে দিবে এন্ড সিনারিও থেকে বলবে এখানে কি ইনসারশন অ্যানোমেলি আছে, আইডেন্টিফাই করেন কোথায় ইনসারশন অ্যানোমেলি হচ্ছে, সেটা আইডেন্টিফাই করে আপনি ব্যাখ্যা করেন যে কেন ইনসারশন অ্যানোমেলি হচ্ছে। বা আপনার সেম সিনারিও দিয়ে আস্ক করতে পারে যে ডিলিশন অ্যানোমেলি কি হচ্ছে, কোথায় হচ্ছে, আইডেন্টিফাই করেন, এক্সপ্লেনেশন দেন। তারপর বলতে পারে আপডেট অ্যানোমেলি কি হচ্ছে, কোথায় হচ্ছে, আপডেট অ্যানোমেলি তার বলবে না, মডিফিকেশন অ্যানোমেলি বলবে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, ব্যাখ্যা দেন। সো এখানে কিন্তু আপনার বেসিকলি ৪ মার্কের একটা কোয়েশ্চেন থাকে, যেখানে হচ্ছে ২ মার্ক থাকে বেসিকলি আইডেন্টিফিকেশনের জন্য এন্ড ২ মার্ক থাকে হচ্ছে আপনি প্রপার এক্সপ্লেনেশন দিতে পারতেছেন নাকি। ধরেন মডিফিকেশন অ্যানোমেলিতে আপনি আইডেন্টিফাই করছেন ঠিক মতো, সো ওখানে ধরেন ২ মার্ক পাইলেন, বাট আপনি মডিফিকেশন অ্যানোমেলিতে যে এক্সপ্লেনেশনটা দিলেন ডিলেশন অ্যানোমেলির মতো, তার মানে কিন্তু ওইখানে ২ মার্কে কিন্তু আপনার প্রবলেম হবে। সো একটু মাথায় রাখবেন যে সিনারিও অ্যানালাইসিস কিন্তু করতে হবে। কেউ ডেফিনেশন আস্ক করবে না আপনাকে এরকম ধরেন স্নিপেট দিয়ে বা কোনো একটা কোয়েরি লিখে, মোস্টলি দেয় কোয়েরিতে। কোয়েরিতেও কিন্তু আপনার হচ্ছে আমরা যখন একটু কোয়েরি শিখবো তখন দেখবেন কোয়েরিতেও এই অ্যানোমেলি গুলা হইতে পারে। সো কোয়েরি দিয়েও আপনাকে আইডেন্টিফাই করতে বলতে পারে। সো প্র্যাকটিস শিট থেকেও একটু আমি দেখাবো আপনাদেরকে কিছু এক্সাম্পল, বাট আপাতত জাস্ট এক্সাম্পল মুখস্থ করেন না, জাস্ট সিনারিও গুলো অ্যানালাইসিস করবেন। এন্ড এই জিনিসগুলো একটু দেখে আইসেন নেক্সট ক্লাসের আগে, কারণ হচ্ছে আমাদের এরপরের যে ডিসকাশন গুলো আছে, সো নেক্সট ক্লাসে হোপফুলি উই উইল বি ডান উইথ 3NF পর্যন্ত। আর সো আপনাদের নেক্সট ক্লাসে এই কনসেপ্ট গুলো লাগবে আর কি, 14th এর ক্লাসে। সো এটা একটু দেখে আসেন। আর 14th এর ক্লাস নিয়ে একটু আপনাদের কাছে ইনপুট নেই। আপনারা কি 14th এর ক্লাসটা কি আপনাদের রেগুলার ক্লাস টাইমে নিলেই ভালো, নাকি আপনারা হচ্ছে রাতের কোনো টাইমিং এ করতে চান? আই এম ফাইন উইথ ইদার টাইম, বাট আপনাদের থেকে একটু অপিনিয়ন নেই যে আপনাদের কি রেগুলার ক্লাস টাইমিংটা ওয়ার্কস, নাকি হচ্ছে রাতে নিলে বেটার হয়, কোনটা? ম্যাম আই থিঙ্ক পোল দিয়ে দেওয়াটা ঠিক ডিসিশন হবে, কজ এখানে অনেকে প্রেজেন্ট নেই, মাত্র ২৪ জন তো। হ্যাঁ, তা তো দিবই, আমি পোল দিয়ে দিব, বাট যেহেতু আপনারা ক্লাসে আছেন সো আপনাদের প্রায়োরিটিটা একটু বেশি, সো আমি মিস রাতে দিলেই বেটার মিস। 10টায়, মানে আমি দিলে তো আপনাদের নামাজের টাইমিং কনসিডার করেই দিব, সো যদি দেই 10টায়, তারপর আমি একটা পোল ক্রিয়েট করে দিব, না সমস্যা নাই, যেটা উইন করবে ওইটাই আমি দিব। আর আপনাদের তো আসলে 9টা 20-এ ক্লাস, সো আমি 8টার ক্লাসটা নিয়ে আমার একটুই লাগে যে 8টার ক্লাস আসলে উঠাটা কষ্ট, আর অনলাইনে যেহেতু আমাদের আসলে অপরচুনিটি আছে নেওয়ার, সো দেখি আমি তাহলে আজকে একটা পোল দিয়ে দিব, না সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে, উই আর ডান উইথ আওয়ার ক্লাস এন্ড আমি অ্যাটেন্ডেন্সটা একটু নেই আপনাদের। অ্যাটেন্ডেন্স নিলে আপনাদের ছুটি। সো যাদের ধরেন পরে 10:30টায় ক্লাস আছে বা শুরু হয়ে গেছে, আপনারা চাইলে লিভ নিতে পারেন, জাস্ট আইডিটা লিখে দিয়ে যান আর কি।